গল্প শেহরোজ কলমে ইশরাত জাহান দুটি দ্বিতীয় পর্ব। নিজের শরীরে দৃষ্টিপাত করল শেহরোজ। হাত আর বুকের আঘাত দেখলেও পেটের কোণার দিকে নজর যায়নি ওর। কিন্তু ওখানেই বেশি কেটেছে দেখে বলল সাজকে, তুমি না বললে তো ব্যথাও টের পেতাম না। এত রক্ত পড়ছে, তাও ব্যথা টের পাননি বলছেন। অস্থির হয়ে কাটাগুলো দেখতে দেখতে সাজ দ্বারা দিল, জলদি বাসায় চলুন। রক্ত বন্ধ করা দরকার দ্রুত। জলদি চলুন। প্যানিকড হইও না, সাজ। লিফটের বোতাম টিপে বলল শেহরোজ, তখন আবার আরেক বিপত্তি হবে আমার। ওর পাশে এসে দাঁড়ালো সাজ। ভ্রুকুচকে বলল, আমি প্যানিকড হচ্ছি না হলেও আপনার বিপত্তি কিসের? আপনার ঘাড়ে উঠে তো আর বাসায় পৌঁছচ্ছি না। শেহরজ ঘুরে সাজের মুখোমুখি দাঁড়ালো, আমি তো অন্য কিছু ভেবে বললাম। তুমি এই মুহূর্তে আবার প্যানিকড হয়ে পড়লে যেটা আবারও করতে হতো, সেটা এই লিফটের মধ্যে করাটা রিস্ক। ওই যে, মুচকি হাসতে হাসতে আঙুলের ইশারায় সিলিংয়ের এক কোণে দেখালো সাজকে, সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে তাহলে। তখন তো বদনাম হয়ে যাব আমি। তাই বললাম বিপত্তিতে পড়ব। কোনো কথা বের হলো না সাজের গলা থেকে। অন্যদিকে মুখটা ফিরিয়ে নিল চকিতে, বুকের ভেতরের অসামাল অনুভূতি আর দারুণ লজ্জা নিয়ে চুপচাপ রইল না পৌঁছনো অবধি। ফ্লোরে এসে হঠাৎ দুজনই থমকে পড়ল। ঝুমা আন্টির বাসার ভেতর থেকে হইচইয়ের তীব্র আওয়াজ ভেসে আসছে, দরজাটাও হালকা ভিড়িয়ে রাখা। ব্যাপার কি হচ্ছে কি ভেতরে? ভাবতে ভাবতে শেহরজ এগিয়ে এসে দরজাটা খুলবে, ঠিক তখনই সাজ কপট আর্তস্বরে, খুলবেন না, বলে ছুটে গিয়ে ঠেকাল ওকে। ভড়কে গেল ও, কি হয়েছে? Balaji. ফিসফিস করে বলল সাজ, আগে এখান থেকে সরে পড়তে হবে। কথায় সরব। কেন সরব? অবাক হয়েছে শেহরোজ। ভাবতে সময় নিল না সাজ। আসুন আমার ঘরে। এখন ঢোকা যাবে না আন্টির বাসায়। পার্টিটা নষ্ট হবে তাহলে। কিসের পার্টি চলছে? সকালে এমন কিছু তো বলল না আন্টি। সাজ দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, আমার জন্মদিনের পার্টি হচ্ছে, সারপ্রাইজ ছিল আমার জন্য। তাই জানায়নি বোধ হয় আপনাকেও। বার্থডে যার তাকে ছাড়াই পার্টি। ভেতরে এলো শেহরোজ। দরজা আটকে দিয়ে সাজ জানালো ওকে, আমাকে ছাড়া হতো না, নিশ্চয়ই সন্ধ্যা থেকে অপেক্ষায় ছিল সবাই, দেরি হচ্ছে দেখে মনে করে নিয়েছে আমি দক্ষিণ খান চলে গিয়েছি। আর ঝুমা আন্টিকে যদি চিনে থাকেন এ কদিনে, তাহলে জানার কথা সে নিজের কষ্ট বিফলে যেতে দেওয়া লোক না। সবকিছুর আয়োজন যেহেতু করেইছে, পার্টিটাও করেই ছাড়বে। আর এজন্যই মনে হয় সব পড়শিদের ডেকে ঢুকে এনে মজমস্তি আরম্ভ করেছে। আমার দাদিও মনে হয় সেখানেই। চমৎকার একটা ক্যারেক্টার আন্টি। বসার ঘরটা দেখতে দেখতে জানালো শেহরোজ, আই লাইক হার ভেরি মাচ। আমি তাকে খুব ভালোবাসি। বোধ হয় সেও। কিন্তু কখনো মুখে সেটা স্বীকার যাবে না, হাসতে হাসতে বলল সাজ। শেহরোজও হাসল। তবে হাসতে গিয়েই মৃদু কাতরানি বেরিয়ে এলো মুখ থেকে, ঠোঁটের কোণায় ছুঁয়ে দেখল শেহরোজ, সেখানেও কেটেছে হালকা। Ki halo. সাজ চিন্তা সুরে জিজ্ঞেস করল এগিয়ে এসে, ওখানেও কি কেটেছে? দাড়ির ভিড়ে রক্ত চোখে পড়েনি প্রথমে, এখন কাছে এসে বুঝল সাজ। শেহরজ জানালো, এটা ছুরির আঘাত না। টেনশন নিও না। আমি নিয়ে এলাম আপনাকে ফার্স্ট এইড করে দেওয়ার জন্য। নিজেকে বকল সাজ, অথচ দেখুন অভদ্রের মতো কেমন দাঁড় করিয়ে রেখেছি আপনাকে। এত অরিড হইও না, সাজ। বললাম তো, আমি ঠিক আছি। তুমি একটু কষ্ট করে শুধু ফার্স্ট এইড কিট বক্সটা এনে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, চলুন আমার ঘরে। তাড়াহুড়োই বলে সাজ এগুলো কয়েক পা। শেহরজও অনুসরণ করছিল। কিন্তু দরজার মুখে এসে হঠাৎ থমকে পড়ল সাজ। চোখে মুখে কেমন আড়ষ্টতা ফুটে উঠল ওর। তা খেয়াল করে জিজ্ঞেস করল শেহরজ, কোনো অসুবিধা? অসুবিধা তো আছেই। সেটা আগে কেন মনে পড়েনি সাজের? আর নিজের ঘরেই বা কেন আসার প্রস্তাব দিতে গেল? এখন ঘরে ঢুকতে না দিতে চাওয়ার ব্যাপারটা সামলাবে কি করে? Saja. বলল শেহরজ, কোনো প্রবলেম থাকলে আমি ফিরে যাই। কাচুমাচু মুখ করে চুপচাপ দাঁড়িয়ে থাকা সাজ তারস্বরে না না করে উঠেই বলল, আসলে আমি খুব অগোছালো মানুষ, বুঝলেন। বাইরে বের হওয়ার সময় বেডরুমটা গুছিয়ে রেখে যেতে পারিনি। ও আচ্ছা, বিনয়েই হাসল শেহরোজ। ইটস নো বিগ ডিল। বলে ভেতরে ঢোকার জন্য সে নিজেই দরজাটা ফট করে খুলে ফেলল।
সাজু আচমকা তখন দাঁড়িয়ে পড়ল ওর সামনে। আপনার খুব বিরক্ত লাগবে এখানে, কৃত্রিম হেসে বলল। তার চেয়ে চলুন আমার দাদির ঘরে যাই। কেবল অগোছালো ঘরের জন্যই কি বাধা দিচ্ছে সাজ? ভাবাল শেহরজকে। সাজের নকল হাসিমাখা মুখটা দেখতে দেখতে কিছু একটা ভেবে সে বলল, তোমার বেডরুমের দরজায় যেহেতু দাঁড়িয়ে আছি, তাই তোমার বেডরুমেই ঢুকি। অমন অগোছালো সব ব্যাচেলর ছেলেমেয়েই হয়। অবশ্য মেয়েরা একটু কম হয়। তবে ব্যাপার না, আমি কিছু মনে করব না। চলো তো তুমি। তারপরই সাজকে পাশ কাটিয়ে ভেতরে চলে এলো সে, আর সাজ দরজার মুখেই দাঁড়িয়ে রইল চোখ মুখ খিচে। ঘরে ঢুকেই আগে চোখ পড়ল সাজের ওয়ার্ড্রোবের মাথার ওপর। তারপর দেখল শেহরজ সাজের বিছানা আর পড়া টেবিল, তিনটি জায়গাতেই বিশেষ বিশেষ জিনিসের দেখা পেয়ে যে প্রতিক্রিয়া দেখাবে সে, তা আপাতত নিয়ন্ত্রণ করে নিল। হাসিটাও চেপে রেখে ঘুরে দাঁড়ালো সাজের দিকে। বিছানাতেই বসি? হ্যাঁ, নিশ্চয়ই। বিব্রতপূর্ণ হাসিটা মুখে নিয়েই সাজ ছুটে এসে জামাকাপড়গুলো ঠেলে একদিকে সরিয়ে দিল। শেহরজ বসলে ওকে সে বলল, একটা মিনিট অপেক্ষা করুন, মেডিসিন বক্সটা নিয়ে আসি। পড়ার টেবিলের নিচের ড্রয়ার থেকে বক্সটা বের করার মুহূর্তে আর চোখে দেখতে থাকলো সে শেহরজকে। ব্যাটার নজর ওর ওয়ার্ড্রব, বিছানা আর টেবিলের ওপর আসে কিনা, কারণ ওয়ার্ড্রব আর বিছানার ওপর ঠাঁই পেয়েছে ওর লাল আর কালো রঙের স্বচ্ছ আলোকভেদ্য কাপড়ের অন্তর্বাস। আর পড়ার টেবিলের ওপর রয়েছে একটি খোলা ম্যাগাজিন বই, যেখানে একজন তুর্কি অভিনেতা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। পরনে তার কেবল কমলা রঙা একটি শর্টস, আরও দুটো ছবি দেখা যাচ্ছে তার। সে ছবিগুলোতেও অভিনেতা অর্ধনগ্ন, সেখানেও পরনে ছোট্ট শর্টস। এ তিনটি জিনিসের কথা তখন মনে পড়েছিল বলেই সে ঢুকতে দিতে চাচ্ছিল না শেহরজকে। তবে ছেলে মাথা নিচু করে আছে দেখে সাজের অস্বস্তি একটুখানি কমল, কিন্তু চোখে তো নিশ্চয়ই পড়েছে এগুলো। কেন যে সব সময় এর সামনেই বিব্রতকর অবস্থায় পড়ে সে। শেহরজের দৃষ্টি নত থাকার সুযোগে সাজ মেডিসিন বক্সটা নিয়ে আসার পথে ম্যাগাজিনটা বন্ধ করে সরিয়ে রাখল আর ওয়ার্ড্রোবের ওপর থেকেও অন্তর্বাসটা সরিয়ে নজরের আড়াল করে দিল। আর একটু সময় বসুন। বক্সটা বিছানায় রেখে বলল সাজ, আমি হাতটা ধুয়ে আসি, আনো পানীয় ফুটানোর ব্যবস্থা করে আসি। নীরবে মাথা নাড়ল শেহরজ। মিনিট দুইয়ের ভেতরেই কাজ শেষ করে ফিরে এলো সাজ। শেহরজের পাশে বসে ক্ষতগুলো ভালো করে দেখে নিল, খুব বেশি গভীর নয়। চামড়ার ওপর দিয়ে কেটে গেছে কেবল, তবে রক্ত পড়ছে বুকের ক্ষত থেকে বেশি। গজ ব্যান্ডেজের মোটা টুকরো নিয়ে বুকের ক্ষতে ভালোভাবে চেপে ধরে রাখল রক্তক্ষরণ বন্ধ না হওয়া অবধি। হাত আর পেটের ক্ষতেও একইভাবে চেপে ধরে রাখল কিছুক্ষণ। ফাঁকে ফাঁকে শেহরজের চোয়াল শক্ত করে রাখা মুখটা দেখতে ভুলছে না সে। নিশ্চয়ই কষ্ট হচ্ছে খুব, অথচ ছেলের সহ্য ক্ষমতা তার চেয়েও খুব বেশি। একটু পর্যন্ত নেই। তা দেখে যতখানি বিস্মিত সাজ, ততখানি মুগ্ধ। জিজ্ঞেস করল শেহরজকে, ছুরিও ছিল ওদের কাছে? Hum. কিভাবে যে বেঁচে ফিরলেন এখনো ভেবে পাচ্ছি না। আমিও তো ভেবে পাচ্ছি না এই প্রফেশনাল অ্যাটাকার আসলে কারা। কেন তোমাকে বারবার অ্যাটাক করছে? বড় কোনো রিজন না থাকলে তো। পানি বোধ হয় গরম হয়ে গেছে অনেক। শেহরজের কথার মাঝেই তড়িঘড়ি গলায় বলে উঠে পড়ল সাজ। ভুলেই গেছিলাম। যাই, নিয়ে আসি। ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে প্রলম্বিত শ্বাস ফেলল শেহরজ। ঘরের চারপাশে এক নজর বুলিয়ে উঠে এসে দাঁড়ালো পড়ার টেবিলটার কাছে। জার্নালিজম নিয়ে পড়ছে সাজ। দু একটা বই নেড়েচেড়ে দেখে রেখে দিল। ধরল সরিয়ে রাখা সেই ম্যাগাজিনটা। এটা জনপ্রিয় কিছু তুর্কি অভিনেতাদের নিয়ে লেখা। যে পৃষ্ঠাটা উন্মোচন করা ছিল সেই পৃষ্ঠা খুলল শেহরজ। এক তুর্কি অভিনেতার শর্টস পরিহিত ছবিগুলো দেখে ওর আর কিছু বুঝতে অসুবিধা হলো না। মৃদু হেসে ম্যাগাজিনটা বন্ধ করে ফিরে এলো পূর্বের জায়গাতে। তখনই সাজ ঘরে ঢুকলে হাতে উষ্ণ গরম পানির বড় এক পাত্র নিয়ে। তা দেখে শেহরজ বলল, ওকে, একটু বেশি কষ্ট দিয়ে ফেলছি তোমাকে। কথাটা আপনার নয়, আমার বলার কথা। বলতে বলতে পাত্রটা মেঝেতে রাখল সাজ। এই যে আবারও কষ্ট দেব এখন। হাতটা দিন আগে। প্রতিটা ক্ষতস্থান ধুয়ে ভালোভাবে ক্ষতস্থানের চারপাশে পরিষ্কার করে দিল শেহরজের। ড্রেসিং করার পালা এলে বলল, এতক্ষণ যেমন দাঁত চেপেছিলেন, এখনো তাই থাকবেন কিন্তু। হাসল শেহরজ, এমন কাটা ছেঁড়া জ্বালাপোড়া সইবার অভ্যাস আছে।
শিকারের সময় এর চেয়ে আরো কত গভীর ক্ষত হয়েছে শরীরে। তরতাজা সেই ক্ষতের দাগ দেখলে কি বলতে? দেখান দেখি, তারপর ভাববো কি বলা যায়। আরে, সত্যিই দেখতে চাও? চোখে মুখে কপট বিস্ময় শেহরজের। Hayam. কত বড় ক্ষত নিয়ে বেঁচে আছেন, তা দেখার কৌতূহল তো হচ্ছেই। শিওর দেখবে। এবার কৌতুক প্রকাশ পেল শেহরজের চোখে। মিটিমিটি হাসছেও। অমন হাসার কি আছে? এই আঘাতগুলোই আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। অথচ আপনি কত স্বাভাবিকভাবে হজম করে নিচ্ছেন। আবার বলছেন এর চেয়েও বড় আঘাত নাকি হজম করেছেন আগে। তো সেটা দেখার ইচ্ছে হবে না? প্যান্ট খুলতে হবে তাহলে। Ki. বিস্ময়ের ধাক্কায় কেঁপে উঠল সাজের হাত। ঝুঁকে পড়ে সে শেহরজের বুকের ক্ষতে ড্রেসিং করছিল তখন। ওর বিস্ফারিত চেহারাটা দেখে দুষ্টুমির মাত্রা আরো বাড়িয়ে দিল শেহরজ, কারণ দাগটা আমার উরুতে। ফিসফিসানির মতো করে বলল, প্যান্ট না খুলে তো দেখানো সম্ভব নয়। লজ্জায় সাজ কোনো কথাই বলতে পারল না। সেই সুযোগে শেহরজ জিজ্ঞেস করল, দেখবে? না, ধমকে উঠল সাজ। লজ্জা ভাবটা আড়াল করতে কঠিন গলায় বলল, চুপ করে বসুন। আমার কাজটা শেষ করতে দিন। বাধা দিচ্ছি নাকি? সরল কণ্ঠে বলল শেহরজ। কটমট চোখে তখন তাকালো সাজ। দেখল, বজ্রাত দৈত্যের চেহারায় মশকরার আভাস। ওকে লজ্জায় ফেলে ভারী মজা নিচ্ছে। তাই একটু ইচ্ছা করেই ঠেসে ধরল কাপড়টা বুকের ক্ষতে। ব্যথা লাগলেও চোখমুখ খিচে তা সহ্য করে নিয়ে হাসতেই থাকলো শেহরজ মুচকি মুচকি। এই সহ্য ক্ষমতা দেখে হতাশায় মাথা দুলিয়ে বলল সাজ, মানুষ চেনার আমার এখনো অনেক বাকি। অবশ্যই। কচি তো এখনো। আমি কচি হলে আপনি কি? হাতে ব্যান্ডেজ বেঁধে দিতে দিতে বলল সাজ। Bura. হব হয়তো। সর্বোচ্চ 2 কি 3 বছরের সিনিয়র হবেন। বলার পরই শেহরজের মুখের কাছে এগিয়ে এলো, ঠোঁটের কোণায় দেখতে দেখতে জিজ্ঞেস করল, এখানে লাগবে না? না হলেও চলবে। অথচ রক্ত লেগে আছে ওখানেও, দাড়ির জন্য ভালোভাবে টের পাওয়া যাচ্ছে না কতখানি কেটেছে। ওই রক্ত দেখেই সাজ বলল, চলবে না। ক্লিন করে অ্যাডহেসিভ লাগিয়ে দিই। আরে লাগবে না, সাজ। এবার থামো। বারণ শুনল না সাজ, সাবান পানিতে কাপড় ভিজিয়ে নিয়ে শেহরজের কাছে এগিয়ে এলো। মুখের কাছে ঝুঁকে পড়ে ক্ষতে কাপড় ছোঁয়াতেই, উহ বলে সহসা আর্তনাদ করে উঠল শেহরজ। আঁতকে উঠে হাত সরিয়ে নিল সাজ। কি হলো? বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, ওখানে বেশি লেগেছে নাকি? Main haya. মারাত্মক জ্বলছে। বলেই ঠোঁটের কোণে হাত ছোঁয়াতে গেল শেহরজ। আরে আরে, ছুটে এসে সাজ হাত ধরে ফেলল শেহরজের। কি করছিলেন? নোংরা হাতে টাচ করলে ইনফেকশন হয়ে যাবে না? জ্বলছে খুব। ব্যথায় চেহারা বিকৃত করে বলল শেহরজ। জলক। সাজ আবারও সাবান পানিতে ভেজানো কাপড় চেপে ধরল ওখানে। তখন আবারও শেহরজ উহ করে উঠলে সাজ বিরক্ত হয়ে বলল, কিন্তু এর চেয়েও আপনার হাতে আর গায়ের ক্ষতগুলো বেশি বড় ছিল। ঠোঁটের কোণা অনেক বেশি সেন্সিটিভ, সাজ। তাই নাকি? হেসে ফেলল সাজ, তারপরই শেহরজকে অবাক করে দিতে ক্ষতের স্থানে কতবার ফু দিল সে। এত কাছে আসা সাজের মুখটা তখন দেখতে থাকলো শেহরজ অপলক। এর মাঝে সাজ যত্নের সঙ্গে ব্যান্ডেজও লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। কাজের বাধা দিতে ওর কানের পিঠে গোজা চুলের গাছি যখন মুখের ওপর এসে পড়ল, শেহরজ তখন আলগোছে তা সরিয়ে দিতে শুরু করল গাড়ির ভেতরের মুহূর্তটুকুর মতোই। কিন্তু দৃষ্টি নিবন্ধ করে রইল সাজের ঠোঁটজোড়াতে। তা দেখতে পেয়েই নিজেকে যেন অবশ অনুভব করল সাজ। আকস্মাৎ বুকের ধুকধুকানিও আরম্ভ হয়ে গেল। চকিতেই মোহাচ্ছন্নতা ঘিরে ধরল গাড়ির ওই অনাকাঙ্ক্ষিত চুমুর কথা মনে আসতেই। শেহরজ চোখ তুলল সে সময়। দুজনের দৃষ্টির মিলন ঘটলেই সাজ এবারও আবিষ্কার করল ওর চোখের প্রগাঢ় মায়া। দীর্ঘক্ষণ চেয়ে রইলে সে মায়ার অতলে হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে কি? থাকলেও সাজ পারল না চেয়ে থাকতে, অদ্ভুত অনুভূতির জোয়ারে বুকে উথালপাতাল আরম্ভ হয়ে গেছে। চুপ করে তাই বুজে ফেলল চোখ দুটো। Tarapara. তারপর অপেক্ষায় রইল এই পুরুষালী ওষ্ঠাধরের মাঝে আরেকবার হারিয়ে যাওয়ার। পার হলো পুরো 1 মিনিট। চোখ বুজে থাকা সাজের গালে 2 আঙুল ছুঁয়ে হঠাৎ মৃদুস্বরে ডাকল শেহরজ, সাজ। ঝট করে চোখ মেলল সাজ। চোখ মেলেই দেখল, হাসছে শেহরজ দুষ্টু চোখে চেয়ে। মুহূর্তেই ছিটকে সরে এলো সাজ। কি প্রচণ্ড লজ্জা! সে কি ভাবছিল এতক্ষণ?
শেহরজের আরেকবার অধর ছোঁয়া পাওয়ার অপেক্ষায় ছিল সে। Chi chi. কি করে এত বেহায়া হয়ে যেতে পারল? এত অধঃপতন, আল্লাহ! ব্যান্ডেজ শেষ বলেই ব্যস্ততার ভঙ্গিতে মেডিসিন বক্স গোছাতে শুরু করল সে। হ্যাঁ, আমারও এবার বিদায়ের পালা, উঠে পড়ল শেহরোজ। আর এত যত্ন করে আমায় সেবাদানের জন্য আমি কৃতজ্ঞ ভীষণ। আরে ধুর, আপনি যা করেছেন আজ তার কাছে এতটুকু যৎসামান্য। তুমি রেগে যাওনি? প্রশ্ন চোখে বলল শেহরোজ। খানিকটা অবাক হলো সাজ তাতে। ওমা, আপনি আমাকে শেইভ করেছেন? শেইভ করলে রাখতে যাব কেন? হাসি হাসি চেহারা শেহরোজের। তাহলে বলছো খুশি হয়েছিলে? আরে আজব! বিরক্ত সুরে বলল সাজ। এত হেয়ালি কেন করেন বলুন তো? আমাকে শেইভ করাতে আমি খুশি হব না তো কি কান্নাকাটি করব? ওকে, মাথা ঝাঁকাল শেহরোজ মৃদু হাসছে। শেইভ তো তোমাকে গাড়ির বাইরে গিয়েও করেছি আর গাড়ির ভেতরে এসেও। অ্যান্ড ইউ আর হ্যাপি উইথ বোথ ওয়েজ, রাইট? উজবুকের মতো তাকিয়ে রইল সাজ প্রথমে। তারপর কিছুক্ষণ ভাবার পর শেহরোজের দ্ব্যর্থক কথাটা বুঝতে পেরেই নতুন করে আর লজ্জা সামলাবার জায়গা পেল না। এত ফাজিল, হারে বদমাশ লোকের পাল্লায় জীবনে পড়েনি সে। একদিনেই ওকে নাস্তানাবুদ করে করে মেরে ফেলবে বোধ হয়। সাজের লাল হওয়া মুখটা দেখে দাড়িতে হাত বুলাতে বুলাতে আফসোস করল শেহরোজ। ইস, সেকেন্ড টাইম চান্সটা মিস করে ফেললাম। কিসের সেকেন্ড টাইম চান্স? রাগ দেখানোর চেষ্টা করে সাজ হুমকি দিল। আজেবাজে কিছু ভাববেন না বলে দিচ্ছি। আচ্ছা, ঠোঁট চেপে হাসি ঠেকাল শেহরোজ। আচ্ছা মানে আজেবাজে কিছু ভাববো না। কিন্তু চোখের সামনে পড়ে গেলে না দেখে তো থাকতে পারবো না। Ki. বুঝল না সাজ। এই ভদ্র বখাটের দুষ্টুমির লাইন সহজে ধরতে পারে না সে। বোধ হয় কখনো পারবেও না। জবাবে মুচকি মুচকি হেসে শেহরোজ দৃষ্টি ফেলল টেবিলে রাখা ওই ম্যাগাজিনে। তা দেখেই সাজ দুহাত সামনে তুলে দ্রুত হুঁশিয়ার করল, থাক। আমি শুনতে চাই না। বিনীত সুরে প্রশ্ন করল শেহরোজ, কি শুনতে চাও না? কিছু কি বলতে চেয়েছি আমি? Dom. রাগ রাগ ভাব নিয়ে জানালো সাজ। এভাবে যখনই হাসেন তখনই ফাজিল ফাজিল কথা উগরে আসে আপনার গলা দিয়ে। এখনো তাই উগরানোর ধান্দায় আছেন? Tai. কিন্তু কি উগরাতে চাইছি সেটা তো আপনার মনের মধ্যেই। এই, সেটা তো কি? আমার মনের মধ্যে থাকলে তুমি জানলে কি করে? মাইন্ডও রিড করতে পারো নাকি? Dura. জানি না। বলছিলাম বাঘের খাঁচার কথা। হাসতে হাসতে জানালো শেহরোজ। বাঘের খাঁচা? অবাক কণ্ঠে জিজ্ঞেস করল সাজ। এখানে বাঘের খাঁচা এলো কোত্থেকে? এ ঘরেই তো দেখলাম। উফ! দীর্ঘশ্বাস ফেলল সাজ। এত হেয়ালি জানেন আপনি? কি বলতে চাইছেন বলে দিন তো। ওকে, শ্রাগ করল শেহরোজ। হাসিটা থামিয়ে গুরুত্বপূর্ণ কিছু বলার মতো মুখ করে বলল, একদিন নিউ মার্কেটের মোড়ে ছিলাম আমি, তো চারপাশের হাউকাউয়ের মাঝে একটা কথা ভেসে আসলো কানে। বাঘের খাঁচা 40 টাকা, দেইখা লন বাইচ্ছা লন। আমি কৌতূহল নিয়ে সেখানে এগিয়ে উকি দিলাম। দেখলাম ওখানে এক লোকের হাতে ধরা রেড কালার আন্ডারওয়্যার আর তার ওপর আঁকা একটা বাঘের মুখ। তারপর খেয়াল হলো লোকটির ভ্যানেও বিছানো অনেকগুলো আন্ডারওয়্যার। কথাগুলোর পর ছানাবড়া চোখ করে কতক্ষণ চেয়ে থাকলো সাজ। তারপর হঠাৎ করেই হেসে উঠল হো হো শব্দে। হাসতে হাসতে যেন দম আটকে আসার উপক্রম। কোনোরকমে হাসিটা কমিয়ে বলল, ট্রাস্ট মি, আমার লাইফে আপনার মতো এক্সট্রিম লেভেলের স্যাভেজ দেখিনি। স্যাভেজ? না। অথচ আমাকে ওই শর্টস বিক্রেতার ভ্যানের কথা মনে করাতে বাধ্য করল তো তোমার ঘরটাই। সাজ ভার মুখ করে বলল, ঘরে ঢোকার আগে না বলেছিলেন ইটস নো বিগ ডিল? অমনি খ্যাপানো শুরু করেছেন তো। খ্যাপাচ্ছি? কই খ্যাপাচ্ছি? তোমার তুর্কি হিরো আর ঘরের হাল আমাকে জাস্ট মনে করিয়ে দিল ওই। আর নাটক করতে হবে না, ভর্ৎসনা করে বলে উঠল সাজ শেহরোজকে থামিয়ে দিয়ে। আর কক্ষনো আপনার ইনোসেন্ট হাসিকে ভরসা করব না। সারাটাক্ষণ এত কেয়ারের পর এই বিদায়কালে নেগলিজেন্স? মেকি আহত মুখ বানিয়ে বলল শেহরোজ, আসলে নির্দয় নারীজাতের কাছে মিনিম্যাল এক্সপেকটেশনও রাখতে নেই। ঠিক আছে, যাই আমি। এমন নাটুকে ভাব দেখে হাসি আর ধরে রাখতে পারল না সাজ। হাসতে হাসতে হঠাৎ গায়ের টি শার্টের দিকে নজর এলো। দু জায়গায় ছিঁড়ে গেছে আর রক্তও মেখে আছে এটাই। তবু শেহরজকে তো দেওয়া উচিত।
কিন্তু অদ্ভুত সত্য হলো, সাজের ইচ্ছা করছে না টি শার্টটা আর ফেরত দিতে ওকে। আবার না দিলে যে ঝুমা আন্টি দেখে ফেলবে ওর গায়ের চোটগুলো, তখন তো আরেক ঝামেলা। শেহরজ বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে ওকে ডেকে উঠল, এই দাঁড়ান, আপনার টি শার্ট। দরজার মুখে দাঁড়িয়ে পড়ল শেহরজ। ও তাই তো, একটু অপেক্ষা করুন। বিছানার ওপর থেকে একটা জামা নিয়ে সাজ বাথরুমে ঢুকে ঝটপট পাল্টে নিল। বেরিয়ে এসে টি শার্টটা শেহরজকে ফেরত দিতে দিতে বলল, আই অ্যাম ভেরি সরি, শেহরজ। গেসের টি শার্ট ছিল এটা। আমার জন্য এত দামি টি শার্টটা নষ্ট হয়ে গেল আপনার। হ্যাঁ, দামি তো ছিলই। অপরাধী মুখ করে সাজ আবারও ক্ষমা প্রার্থনা করবে। শেহরজ তখনই ওর একটু কাছে এসে অনুচ্চ স্বরে জানালো, কিন্তু তোমার থেকে বেশি দামি ছিল না, শেরি। একটা টি শার্ট নষ্ট করে যদি এই দামি মানবীকে পাওয়া যায়, তবে হোক না নষ্ট। Alaha. কৃত্রিম হতাশ ভাব নিয়ে মাথাটা সিলিং অভিমুখে তুলল সাজ। একটা মানুষ একটানা কি করে এত ফ্লার্ট করে যেতে পারে? আল্লাহর ওয়াস্তে আজ মাফ দিন, নয়তো গুলি করে দেব। শেষে হুমকি দিয়ে টি শার্টটা ছুঁড়ে দিল শেহরজের মুখে। খপ করে সেটা ধরেই শেহরজ নাকের সঙ্গে মিশিয়ে ঘ্রাণ নিতে নিতে প্রেমাতুর চোখে চাইল সাজের পানে। চেয়ে থেকেই আবৃত্তি করে উঠল। আবৃত্তির শেষ পথেই বুকের বা পাশে হাতটা চেপে ধরে মাথাটা আলতো বেঁকে দিল সে। আর সাজ চেয়ে রইল জড়ীভূতের মতো। ভাবল, এবারের পঙক্তিগুলো বোধ হয় শেহরজের নিজস্ব তৈরি। কিন্তু ঠিক কি বোঝালো সেই গুলে মুহম্মদী বলে? পঙক্তির শেষটা যে ও বোঝেনি তা শেহরজ টের পেল ওর নির্বাক চেহারাটা দেখে। ফিচেল হাসিটা ঠোঁটে ধরে, তাই নিজের দৃষ্টি পৌঁছল সে ওয়ার্ড্রোবের ওপরে, যেখানে এক কোণে সরিয়ে রাখা গোলাপ ফুলের নকশার লাল রঙা ট্রান্সপারেন্ট অন্তর্বাসী। ওর দৃষ্টিকে অনুসরণ করে সাজ সেদিকে দেখতেই কবিতার অর্থোদ্ধার করে ফেলল পলকেই। সঙ্গে সঙ্গে লজ্জায় আর্ষ্টতায় কাঠ হয়ে গেল। সবচেয়ে বেশি লজ্জা পেল সে এবারই। পাশ্চাত্যের শহরে বেড়ে ওঠা এই বাঙালি ছেলের শিরাতে শিরাতে যে কি পরিমাণ দুষ্টুমি আর অসভ্যতা, তা হাড়ে হাড়ে বুঝছে সে। ফিরল না আর শেহরজের দিকে। উল্টো দিকে মুখ করেই চেঁচিয়ে উঠল, এই আপনি বিদায় হন তো। আর একটা সেকেন্ডও দাঁড়াবেন না, অসভ্য বদমাশ লোক। হ্যাঁ, আমিও বুঝলাম বঙ্গ ললনারা প্রচণ্ড ব্যাকডেটেড। এরা পড়ার টেবিলে বইয়ের ফাঁকে শর্টস পরা সিক্স প্যাক হিরোদের ম্যাগাজিন ফটো দেখবে। কিন্তু সেটাই কেউ মুখে বললে হয়ে যাবে স্যাভেজার, বদমাশ। বলতে বলতে সে বেরিয়ে এলো সাজের ঘর থেকে। চলে যাওয়ার জন্য ঘরের মূল দরজাটা খুলবে, ঠিক এমন সময়েই কলিং বেল বেজে উঠল হঠাৎ। চমকে উঠে সাজ ঘর থেকে ছুটে এসে দেখল দরজার মুখে দাঁড়িয়ে আছে শেহরজ। ওকে মৃদু চিৎকারে বলল, আপনি খুলবেন না? আমি খুলছি। কিন্তু কথা শেষ হতে না হতেই দরজাটা খুলে ফেলেছে শেহরজ। আর খোলামাত্রই ওপাশের ব্যক্তি ওকে না দেখেই ওকে ঠেলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। সেই সাথে চেঁচাতেও আরম্ভ করল, আয়রনের বেটি কই? তার বেটির গতরে কত চর্বি তেল মজুদ হইছে? হ্যাঁ, আমার চেয়ে বেশি। আমি দেখবার চাই আইজকা। ঝুমা শেখ। শেহরজ তাকে দেখে আর তার কথাগুলো শুনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তবে সাজ আন্দাজ করে নিয়েছিল আগেই, ওর ঝুমা ডার্লিংই দরজার ওপাশে। তাই তো বারণ করেছিল শেহরজকে। এই ফারুইক্কার মাইয়ে। সাজের দিকে সেলফি স্টিক তুলে শাড়ির কুচি চেপে ধরে একরকম তেড়েই গেল ঝুমা শেখ। Aura. মুখের সামনে সেলফি স্টিকটা নাচাতে নাচাতে কর্কশ গলায় বকাবকি শুরু করল, তর জৈন্যে, একমাত্র তর জৈন্যে আমি আমার 83 কেজির শরীরের চর্বি ছড়াইয়া সকাল থেইকা দুপুর লাগাইয়া তর পছন্দসই রান্ধন করছি, র্যাড ভ্যালুভ্যাট কেক বানাইছি। কাইলকা 5,000 টাকার হাইদরা ফেসশাল করাই আইসা আইজ পুরাটা দিন তর জৈন্যে আগুনের সামনে খাড়াইয়া চামড়া কালা বানাইছি। তুই শাহজাদি আয়রনের বেটি সারাদিন ছিলি কনে? আইছিস কহন ঘরে? আইসা আগে আমার ঘরে আহে হান্দাইজ নাই ক্যা? Balaji. ভীতভাবে মুখের সামনে থেকে দু আঙুলে সেলফি স্টিকটা ধরে সরিয়ে দিতে দিতে বলল সাজ, আগে কারেকশনটা করে দিই। রেড ভেলভেট অ্যান্ড হাইড্রা ফেসিয়াল হবে, ডার্লিং। তুমি রেগেমেগে র্যাড ভ্যালুভ্যাট আর হাইদরা ফেসশাল বলে ফেলেছ। চপ। বাজখাই গলায় ধমক বসালো ঝুমা। আগে কই ছিলি? তর বাপের ওই চ্যাটলেক্স বাড়ি গেছিলি, তাই না? ডার্লিং, আহত স্বরে চেঁচিয়ে উঠল সাজ।
আহ্লাদি গলায় বলল, ওটা ডুপলেক্স, ডার্লিং। তুমি আমার আব্বু, আম্মু, সবার নামই ব্যঙ্গ করছো। আল্লাহ তো মারবে তোমাকে। Maruka. তর বাপের কি? 100 বার কমু তর বাড়ি উইটা চ্যাটলেক্স। তুই ফারুইক্কার মাইয়ে, আয়রনের বেটি। আমি 5,000 টাকার ফেসশাল নিয়া সারাদিন রান্দন করছি, দাম দেস নাই। আরও সময় চলতেই থাকলো ঝুমা শেখের ফ্যাচ ফ্যাচ। অন্তত মিনিট তিনেক চলবেই। বরং তার কথার জবাব দিতে গেলে তার বোকাবকির সময়ও বৃদ্ধি পাবে বলে মুখে কুলু পেটে নিল সাজ। এদিকে শেহরজ ঠায় দাঁড়িয়ে দরজার মুখেই। সে হতবাক হয়ে শুনে চলেছে ঝুমা শেখের কথা। এর মাঝে পিয়াল মায়ের চেঁচামেচি শুনে বাসা থেকে বেরিয়ে এসে শেহরজকে সাজের ঘরের মুখে দেখে অবাক হলো। এগিয়ে গিয়ে ওকে ডাকলো একবার। কিন্তু কঠোর মনোযোগী শ্রোতা হয়ে শেহরজ ঝুমা শেখের কথার মাঝে ডুবে আছে। তা বুঝতে পেরে ওর গায়ে খোঁচা দিল পিয়াল। মুহূর্তেই চমকে উঠে তাকালো শেহরজ। ভ্রুনাচাল তখন পিয়াল, ব্যাপার কি, ব্রাদার? তুমি এ ঘরে ছিলে নাকি? তারপরে বলছি, আগে বলো। ঝুমা আর সাজকে আঙুল দিয়ে দেখালো শেহরজ। আন্টি অত রেগেছেন কেন? খুব বকছে সাজকে। কিন্তু সব কথা বুঝতে পারছি না, কি কি বলে বকছে বলো তো। মায়ের বোকাঝোকার দুয়েকটা কথা কানে নিয়ে পিয়াল হাসল। তারপর শিক্ষকের মতো শেহরজকে বোঝালো তার মায়ের ভাষা। ধাওয়া খেলে অনেক সময় চোর পরনের লুঙ্গি খুলেই যেমন দৌড় দেয়, আমার মা রেগে গেলে আর উত্তেজিত হয়ে পড়লে সেরকম আমার মায়ের শুদ্ধ ভাষাও জামাকাপড় খুলেই ছুটতে শুরু করে, তখন তার কথার ধরনেই যে এরকম হয়ে যায়। যেমন সাজকে বলছে না ফারুইক্কার মাইয়ে। এটার মানে হলো ডটার অফ ফারুক। আর আয়রনের বেটি হলো ডটার অফ আইরিন। রেগেছে কেন? ঘরে গেলেই বুঝবে কেন রেগেছে। কি আয়োজন যে চলেছে আজ সারাদিন। কিন্তু সাজেরই খবর ছিল না এতক্ষণ। কারো কোনো ফোনও তুলছিল না। ও আচ্ছা, বুঝতে পেরেছে এমনভাবে মাথা দুলার সে। তারপর সাজের দিকে তাকিয়ে আফসোস করল, বেচারি। আমার জন্যই এখন বকা শুনতে হচ্ছে। কেন কেন? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল পিয়াল, তোমার জন্য কেন? তুমি ওর ঘরেই বা কি করছিলে? তুমি তো আজ ভার্সিটি যাওনি। টিএসসিতে আজ গোলমাল হয়েছিল শুনেছ মনে হয়। Hayam. ওই গোলমালের ভেতর আমি পড়ে গিয়েছিলাম। দুই পক্ষের মারধর ঠেকাতে গিয়ে নিজেই মার খেয়েছি। সাজের বন্ধুরা দেখে দ্রুত বাঁচায় আমাকে, হসপিটাল নিয়ে যায় ওরা জোর করেই। ওরাও ভালোই ইনজুর্ড ছিল। সাজ তাই সারাদিনই আজ হসপিটাল ছিল আমাদের জন্য। তাও বাসায় দ্রুতই আসা হতো। বাট আই ফুলিশলি ডিলেইড কামিং দি আদার ওয়ে। So now I was apologizing to Shaz. And auntie camo in between. বলে কাঁধ ঝাঁকাল শেহরোজ। ভাগ্যিস সাজের দাদি ঘুমিয়ে গেছেন। নয়তো তোমাকে এখন সাজের সঙ্গে দেখলে কাজ সারা হয়ে যেত। কি করতেন? হাসল পিয়াল, ভেবো না বিয়ে করিয়ে দিত। তোমার ইজ্জতের মাইরে বাপ করে খেদিয়ে দিত এই বিল্ডিং থেকেই। আরে বাপ! আতঙ্কিত চেহারা করে বলল শেহরোজ, আল্লাহর ফেরেশতা বাঁচিয়ে দিয়েছে দেখি। হ্যাঁ, এক্কেরে হাতে ধরে। ওদের কথা থেমে গেল হঠাৎ ঝুমা শেখের চিৎকারে, আমার র‍্যাড ভ্যালোভ্যাটের মর্যাদা নষ্ট যাইব। এ আমি মাইনা নিমু ভাবছোস? মাইনষের চ্যাটকায় যাওয়াকে কি খাইতে হইব তর? Kabi. খাবো না মানে? উজ্জ্বল হাসি দিয়ে বলল সাজ, আমি খাবো। আমার না হওয়া বর দেখা গেল কই থেকে উড়ে এসে কেকের মধ্যে হামলে পড়বে। তুমি 2 মিনিটে নিয়ে আসো, ডার্লিং। আমি 2 ঘন্টায় সাবার করে দেব আশাবাদী। আনতাছি। সেলফি স্টিক তুলে সাজকে শাসিয়ে বলল ঝুমা শেখ, এহানেই খাড়াইয়া থাকবি, এহানে দাঁড়াইয়াই খাবি। বলে কেক আনার জন্য ফিরল। শেহরজকে সামনে দেখে মনে পড়ে গেল তখনই, ঘরে ঢোকার সময় ওকে ঘরের দরজায় দেখেছে সে। কিন্তু কেন দেখেছে? কি করছিল এই ছেলে সাজের ঘরে? গলার স্বর চড়াবে আবারও, সে সময় পিয়াল মায়ের মতিগতি টের পেয়ে শেহরজের ব্যান্ডেজ হাত উঁচু করে ধরল আর হরবরিয়ে বলে উঠল, ও মা গো! রোজ অ্যাক্সিডেন্ট করেছে, দেখো মা। হাতের ওপর দিয়ে ট্র্যাক যেতে চেয়েছিল রোজের। একটুর জন্য সাইড কেটে যাওয়ায় এ যাত্রায় বেঁচে গেছে হাতটা। আমরা পার্টিতে ব্যস্ত ছিলাম বলে বেচারা বিরক্ত করেনি আমাদের, চুপচাপ সাজের কাছে এসে ব্যান্ডেজ করিয়ে নিয়েছে। কি ইনোসেন্ট ছেলে! Ki. বিস্ময়, আতঙ্কে দৌড়ে এলো ঝুমা বেগম শেহরজের কাছে। ওর হাতটা দেখেই, ও আল্লাহ! বলে চিৎকার করে উঠল, এ কেমনে হইল রে, বাবা!
তুমি বাইচ্ছা আছো, বাবা? এমন প্রশ্নের যে উত্তরটা দেওয়া যায় তা আর শেহরজ মুখে আনতে পারল না সামনের মানুষটির বয়স বিবেচনা করে। তাই নীরবে শুধু মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। ঝুমা শেখ তখন ওর আহত হাতটাকেই উল্টে পাল্টে দেখতে লাগলো আর বিড়বিড় করে কচ্ছপ দোয়া কালাম পড়ে ওর গায়ে ফু দিতে আরম্ভ করলো। বিষম ব্যথায় তখন শেহরজ ধমকেই উঠতে গিয়েছিল তাকে। মুহূর্তেই মানুষটি ঝুমা শেখ খেয়াল হওয়ায় চুপসে গেল আর ভাবল, সাজের ড্রেসিংয়ের কালেও ব্যথা পেয়েছে বটে। কিন্তু তখন সহ্য করা গেলেও এখন সহ্য করতে ইচ্ছা করছে না মোটেও। তাই পিয়ালের দিকে তাকালো সে সাহায্যের আশায়। ছেলেটা তখন অতি প্রশংসনীয় কায়দায় হাসি চেপে মুখটা ভীষণ চিন্তিত করে রেখেছে। দেখলি না ওর দিকে? তাহলে সাজি ভরসা। সাজের দিকে তাকাতেই দেখল, মেয়েটা পেছনে দাঁড়িয়ে বিধায় আর হাসি আটকে রাখতে হচ্ছে না তাকে, শব্দবিহীন হাসছে নিশ্চিন্তে। চোখে চোখ পড়তেই দ্রুত তাকে এগিয়ে আসার ইশারা করল সে। কিন্তু সাজ নড়ল না একদম। বরঞ্চ অনামিকা আঙুলটা উঁচু করে নাড়িয়ে নিঃশব্দে ঠোঁট নেড়ে বলল, বেশ হচ্ছে, আমাকে বারবার অ্যাম্বারেসড করার শাস্তি। সে সময় ঝুমা শেখ বলে উঠলেন, আল্লাহ! কত বড় বিপদ হইতে গেছিল তোমার। জানের সদকা দিয়ে দিবা কাইল মসজিদিয়া। তারপরই সাজকে ডাকলো, ওরে সাজ! তুই আমারে কইবি না পোলাডার এই অবস্থা? আমি কিনা আরো কেক নিয়া মরামরি লাগাইছি। কিছু কইতে দিছোস, মাতারি? বিড়বিড় করতে করতে সাজ এগিয়ে এলো। বলল ঝুমাকে, উনি দাঁড়াতেই পারছিলেন না, জানো। মনে হয় মাথার মধ্যেও ট্রাকের গুঁতো খেতে গিয়েছিল। একটুর জন্য মাথাটা তরমুজের মতো ফেটে যায়নি। দেখো আবার জড়টর আসে কিনা রাতে। আগে বাসায় নিয়ে গিয়ে দ্রুত খেতে দাও। বেচারা ট্রাকের গুঁতো খেতে খেতেও খায়নি। নিশ্চয়ই খিদে পেয়েছে। হি হি করে এবার হেসেই ফেলল পিয়াল। তা দেখে চটে গেল ঝুমা ছেলের ওপর আর সাজের ওপরও। এই বেত্তামিজ ধমক বসাল ওদের দুজনকেই। আর সাজকে বলল, ওর কষ্টের মধ্যে তুই ফাইজলামি কথাবার্তারা করছিস। এই রোজ শেহরজকে নিয়ে বের হতে হতে বলল, চলো তো বাপ। আমাদের ঘরে চলো। এই ফাতরা বেয়াদ্দপের ঘরে আইছো ক্যা? আর আমার দাদিকে ঘুম থেকে জাগিয়ে দিও, ডার্লিং। হাসতে হাসতে চেঁচিয়ে বলল সাজ। সে কথা কানেই নিল না ঝুমা বেগম। শেহরজের কাছে তার নামে নানারকম দুর্নাম বদনাম গাইতে গাইতে বাসায় ঢুকে পড়ল। হাসি ঠোঁটে নিয়ে সাজ ফিরে এলো শোবার ঘরে। বিছানা থেকে জামাকাপড় তুলতে তুলতে হাতে কালো রঙা অন্তর্বাসটা উঠে এলে মনে পড়ে গেল শেহরজের শেষ কবিতাটা। আর মুহূর্তেই লজ্জায় মাখামাখি হয়ে পড়ল আবার। বিড়বিড় করে গোটা দুইক গালি দিল তারপর শেহরজকে। কিন্তু গালি দেওয়ার মুহূর্তেও তার মুখটা হাস্যোজ্জ্বল। ঘর গুছিয়ে সে যখন বাথরুমে এলো গোসলের জন্য, আয়নাতে চোখ যেতেই তার নজরে পড়ল গলার নিচে আছড়ের দাগ। ভেসে উঠল চোখে তখন ঘন্টা দুই আগের ভয়ানক মুহূর্তগুলো। স্তব্ধীভূত হয়ে পড়ল সাজ। কি দুঃসাহস বুকে নিয়ে গাড়ি থেকে নেমে গিয়েছিল শেহরোজ। দাঁড়িয়েছিল সরাসরি বন্দুকের সামনে। আর শেষবার এসে রক্ষা করল তাকে আক্রমণ করা জানোয়ারটির হাত থেকে। Tarapara. ধীরে ধীরে সাজের মানসপটে এসে হাজির হলো প্রথম চুমুর ক্ষণ। নিজের ওষ্ঠা ধরে আঙুল উঠে এলো আপনা আপনি। চন্দন রঙা গালে অমনি ফুটে উঠল লালিমা ভাব। আয়নাতে নিজেকে দেখতে দেখতেই আবিষ্কার করল সে, ওই বিপদ মুহূর্ত মনে পড়ে তার একদম ভয় করছে না এখন। করছে না বুকে চাপ অনুভব। শ্বাসকষ্ট হচ্ছে না, অচেতন হওয়ার অনুভূতিও হচ্ছে না, টালমাটাল ভাব লাগছে না। শুধুই মনে পড়ছে তার জন্য শেহরজের কোমলতা, দুষ্টুমি, ওর সকল কথাগুলোই। আরও একটি ব্যাপার আবিষ্কার করল সে, মাত্র দুটো দিনের কয়েকটি ঘন্টার সঙ্গতে শেহরজের প্রতি তার প্রচণ্ড ভরসা অনুভব হচ্ছে। মনে হচ্ছে, শেহরজ কাছে থাকলে সে খুব নিরাপদ। কিন্তু সত্যিই কি তাই? আর এই অনুভূতি, এ কি বাড়াবাড়ি নয়? জানে না সাজ। নিজের অনুভূতিগুলো আজ নিজের কাছেই তার অচেনা, অজানা। এমনটা আগে কখনোই কারো জন্য হয়নি যে। রমনা পার্ক, সকাল 8টা। দৌড়াতে থাকা, ব্যায়াম করতে থাকা স্বাস্থ্য সচেতন নানা বয়সী কিছু মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করে ছুটছে এক বিশাল বপুর যুবক। কজন পুরুষের মাঝে ইতোমধ্যে তাকে ঘিরে আলোচনাও চলছে। যুবকটির 6 ফিটের ওপরে দীর্ঘ উচ্চতা, শৌর্যশালী শরীর, তার দৌড়ানোর ক্ষিপ্রগতি দেখে। এ যুবককে আগে কখনো দেখেনি তারা। কি পরিচয় তার?
চুলদারির ভঙ্গিমা দেখে তো মনে হয় না কোনো সামরিক পেশায় নিযুক্ত, অথচ মনে হয় চাচা ছোলা চোয়ালের তার গম্ভীর মুখটা প্রভুত্বব্যঞ্জক ব্যক্তিত্ব বহন করছে, যে কেবল আদেশ প্রদানেই অভ্যস্ত এবং নেতৃত্ব বহনেই স্বীকৃত। দৌড়ে এসে থামল যুবক লেকের কাছে। ঠিক সে সময়ই লম্বা চওড়া ভুঁড়ি নিয়ে এক মধ্যবয়সী লোক এসে দাঁড়ালো যুবকের থেকে হাত তিনেক দূরত্বে। দুহাত সে এদিক ওদিক ছুঁড়ে ব্যায়াম করতে করতে তাকে লক্ষ্য করল কয়েক সেকেন্ড। তারপর গলায় নকল কাশি তুলল যুবকের মনোযোগ আকর্ষণের জন্য। জুতার ফিতে বাঁধতে বসেছিল যুবক। বিচ্ছিরি এক কাশির আওয়াজ শুনে মাথা তুলে তাকালে লোকটি হেসে গুড মর্নিং জানালো। বিনয়ী হেসে যুবকও জবাব দিল। তখন জিজ্ঞেস করল লোকটি, কি নাম তোমার? শেহরজ আহমাদ বলে দাঁড়িয়ে পড়ল শেহরজ। চমৎকার নাম। থ্যাঙ্কস। আমি ইব্রাহিম খলিল। এখানে রোজই আসি, কিন্তু তোমাকে তো দেখিনি আগে, আজই দেখলাম, তাই একটু আলাপ করতে এলাম। খুব ভালো করেছেন। আমি আমেরিকান প্রবাসী ছিলাম, মাস চারেকের মতো দেশে এসেছি। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতে ওখানে? Hayam. এখন কি করছো? এখনো পড়াশোনায় করছি। Aya. বিভ্রান্ত হলো সে। হাসল শেহরজ, আমার ফ্যামিলি এখানে সেটেলড হচ্ছে, বাকি পড়াশোনা তাই এখানেই করতে হচ্ছে আমাকে। ও, কিন্তু তুমি তো হায়ার স্টাডি কমপ্লিট করে আসতে পারতে। ভাগ্যে হলো না। কি আর করা, আসলেই ভাগ্যই বড় ব্যাপার। আমার ছেলেটা স্কলারশিপ নিয়ে গেছিল, আলহামদুলিল্লাহ কম্পিউটার সায়েন্সে ডক্টরেট নিয়ে ফিরেছে। আলহামদুলিল্লাহ। ভালো জব হোল্ডার নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, দারুণ একটা জব পেয়েছে নামকরা সফটওয়্যার কোম্পানিতে। বিগলিত হেসে বলতে বলতে হঠাৎই কাউকে দেখে চেঁচিয়ে উঠল, আরে ওই তো আমার ছেলে। শেহরজ তার দৃষ্টি অনুসরণ করে পেছনে ঘুরল। শ্যামবর্ণের সুঠাম দেহের একটি ছেলে দৌড়ে আসছে এদিকেই। লোকটি সেদিকে চেয়ে হাসতে হাসতে জানালো শেহরজকে, এই ছেলের পাল্লায় পড়েই আমাকে রোজ সকালে দৌড়াদৌড়ি করতে হয়। ছেলেটি বাবার কাছে এসেই থামল। হাঁপাতে হাঁপাতে বলল, তুমি দেখি আজ আমার আগে পৌঁছে গেছো এখানে। He he. তোর আগে আজ ঘুম থেকে জেগেছি না, বলে শেহরজকে দেখিয়ে বলল, ওর সঙ্গে আলাপ করছিলাম। ওর নাম শেহরজ। সৌজন্য রক্ষার্থে কর্মর্দনের জন্য হাত বাড়াল ছেলেটি। আমি আকাশ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। Apani. হাতটা ধরে মৃদু ঝাঁকাতে ঝাঁকাতে বলল শেহরজ। জি, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, শেহরজ বললেন মধ্যবয়সী, আজ আসি তাহলে। আবার দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রমনা থেকে বেরিয়ে এলো শেহরজও। আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে বাইপাসে উঠল। কিছুক্ষণ হাঁটার পর সামনে ফাঁকা সিএনজি দেখতে পেয়ে এগিয়ে গেল। চালক বসে বিড়ি টানছে। জিজ্ঞেস করলো তাকে, গুলিস্তান যাবেন নাকি মামা? জামু, মামা। উইডা পড়েন। ভাড়া মিটমাট করেন আগে। সকালের প্রথম প্যাসেঞ্জার পাইলাম, মামা। বেশি নিমু না, উড়েন। ভেতরে ঢুকে পড়ল শেহরজ। সিএনজি চলতে আরম্ভ করলে হাতের মধ্যে ভাঁজ করা ছোট্ট চিরকুটটা খুলল সে। তাতে বাংলাতে লেখা, দক্ষিণের হাওয়ায় তোমার কোলে কাটাই। তুমি ফিসফিস সুরে বলো, চলো শুক্র গ্রহে হারাই। আমি শুধাই তা কথায়, তোমার উত্তর বুকের সীমানায়। চিরকুটের লেখাটা দেখেই গাল ফুলিয়ে বাতাস ছাড়ল শেহরজ। চালক সিএনজির আয়নাতে দেখল ওর বিরক্তিকর অভিব্যক্তি। মিটিমিটি হাসল সে। তখনই পেছনে থেকে এগিয়ে এলো শেহরজের ডান হাত। সেই হাত থেকে চিরকুটটা নিল চালক। শেহরজ সিটে গা এলিয়ে বলল, বি কেয়ারফুল, কর্নেল রাশিদ। ডিকোড করতে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে বসেন না। আব্বাজান, 4 মাস ধরে আনা নেওয়া করছি প্যাসেঞ্জার। ফার্স্ট ক্লাস সিএনজি ড্রাইভার এখন। জবাবে একটু হাসল শেহরজ। কোনো কথা বলল না। রাশিদ সিএনজি চালানোর মাঝেই কবিতার লাইনগুলো পড়তে শুরু করল। ঠিক 4 মিনিটের মাথায় তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, পাঠোদ্ধার করে ফেলেছি, আব্বাজান। কি করে ফেলেছেন? উৎসুক হয়ে সামনের দিকে এগিয়ে এলো শেহরজ। ওহ সরি সরি, কঠিন বাংলা বলে দিয়েছি দেখি, লাজুক হাসল রাশিদ। বলছি ডিকোড করা শেষ। সাবাস, কর্নেল। জলদি বলুন। দক্ষিণের হাওয়ায় থেকে, দক্ষিণ। তোমার কোলে কাটাই থেকে, কোলে কাটাই। অর্থাৎ কলকাতা। তুমি ফিসফিস সুরে বলো থেকে, ফিসফিস।
যেটা মূলত ফুসফুস। তাহলে পুরো কথা দাঁড়ালো দক্ষিণ কলকাতা ফুসফুস। অরিজিনাল কথাটা হচ্ছে দক্ষিণ কলকাতার ফুসফুস। দক্ষিণ কলকাতার একটা কৃত্রিম হ্রদ হলো রবীন্দ্র সরোবর, যেটাকে ওখানের মানুষ দক্ষিণ কলকাতার ফুসফুস বলে। আর আমাদের ধানমন্ডিতে আছে একটা রবীন্দ্র সরোবর। কলকাতারটা দিয়ে ধানমন্ডিরটা বোঝানো হয়েছে। বুঝলেন আব্বাজান? প্রশংসার হাসি হাসল শেহরোজ। দারুণ। Tarapara. চলো শুক্র গ্রহে হারাই থেকে। শুক্র মানে শুক্রবারের কথা বলেছে, সাবজেক্ট শুক্রবারে যায় আর কি। এরপরের দুটো লাইনে বোঝানো হয়েছে সাবজেক্টের ঠিকানা তোমার উত্তর বুকের সীমানায়, এর মানে রবীন্দ্র সরোবরের উত্তর দিকে বর্তমানে একটা ছোট্ট বইয়ের লাইব্রেরি হয়েছে। লাইব্রেরির পেছনেই একটা নতুন বাড়িও হয়েছে। ওটাই হচ্ছে আমাদের সাবজেক্টের মূল আবাস। খুব অভিনব কৌশলে ঠিকানাটা লিখেছে আকাশ। হ্যাঁ, আর আপনিও খুব দ্রুত তার অর্থ বের করে নিলেন। ইউ অল আর ভেরি ট্যালেন্টেড। এত ট্যালেন্টেড যে আমার চাকরিই নট হয়ে গেছে। হা হা হা। হাসি শেষেই বলল রাশিদ, আমি এত দ্রুত ক্যাচ করতে পেরেছি কারণ গতরাতে ওদের ধানমন্ডিতে নামিয়ে দিয়ে এসেছিলাম তো আমি। শেহরজ হাসল না রাশিদের সঙ্গে। উদাসীনের মতো বসে কিছু ভাবনায় ব্যস্ত হলো সে। তা লক্ষ্য করে রাশিদ বলল, সাব্বিরের শিকারটাকে নিয়ে ভাবছেন? ওটা মরে গেলেও আমরা ওর পরিচয় সম্পর্কে নিশ্চয়ই ভুল ধারণা করিনি। পরিচয় বুঝতে পেরে খুব বিশেষ কোনো উপকার হয়নি, কর্নেল। থমথমে আবেগশূন্য কণ্ঠে বলল শেহরোজ, আপনারা ওকে পুরো ন্যাকেট করে রাখার পরও ও কোনো এক উপায়ে সুইসাইড করে নিতে পারবে, সেটা আপনারা ভাবতেই পারেননি। তাহলে বুঝতে পারছেন ওদের প্রতিটি এজেন্ট এবং যে কমান্ডার, তারা আপনাদের ভাবনার কতটা ওপরে। আমাদের পাঁচজনকে আরও বেশি অ্যাক্টিভ অ্যান্ড অ্যালার্ট হতে হবে। 4 মাস সময় যতটা কমফোর্টেবলি ছিলাম, আগামী 4 দিনে ততটাই অ্যাক্টিভ হতে হবে। 2 days, in 2 days I will hunt down the target. মাথা নট করল রাশিদ। শেহরোজের মেজাজ বুঝতে পেরে আর কোনো কথা বলার সাহস হলো না তার। সে সময়ই বলে উঠল শেহরোজ, আপনাদের ঘরের মধ্যে শত্রু বলেই পুরো সিস্টেমটাই এত ড্যামেজ। হ্যাঁ, ঘরশত্রু বিভীষণ। এদের মতো অত্যন্ত লোভী শ্রেণীর মানুষগুলোই বড় বড় সেক্টরের মাথা। আপনার স্বীকার করা ওই এনএসআই এর কর্মকর্তার মতো আরও বহু কর্মকর্তারা অবলীলায় নিজেদের বিক্রি করে দেয়। আসলে এ দেশের বড় একটা সংখ্যার মানুষের মাইন্ডসেট হলো গোলাম হয়ে থাকতে চাওয়া। কথা সেদিকে আর বাড়াল না শেহরোজ। কারণ বাসার গলির মুখে পৌঁছে গেছে সিএনজি। ভাড়া মিটিয়ে রাশিদকে বিদায় দিয়ে গলিতে প্রবেশ করল সে। হাঁটতে হাঁটতেই হঠাৎ থেমে পড়ল ওর পা জোড়া। মাথায় ছাইভর্তি ব্যাগ নিয়ে এক লোক, ছাই নিবেননি ছাই, বলতে বলতে সে এগোচ্ছে সামনে। আরেক লোককে দেখল, ভ্যান ভর্তি সবজি নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। এলাকায় সম্পূর্ণ নতুন আমদানি ঘটেছে এ দুটোর। খুব ভালোভাবে দুজনের আগা পাঁচতলা দেখে নিল শেহরোজ। তারপর দাঁড়িয়ে কয়েক সেকেন্ড প্যান্টের পকেট হাতড়ালো সিগারেট খোঁজার উদ্দেশ্যে। পেলেও আবার সিগারেট কেনার বাহানায় গলি থেকে বেরিয়ে এসে রাস্তায় উঠল। দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে একটা ধরিয়ে টান দিতে দিতে আশেপাশে সাবধানী দৃষ্টি ঘুরাল কিছুক্ষণ। না, আর কাউকে সন্দেহজনক পেল না এদিকে। রাস্তা পার হয়ে এপাশে চলে এসে কিছুদূর সামনে এগিয়ে একটু ফাঁকা পেয়ে থামল। কল করল তারপর বিশেষ একজনের কাছে। রিসিভ হতে সময় লাগলো না। সরাসরি প্রসঙ্গে শেহরোজ বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম, ভাইজান। পেয়ারা তো গাছে আর রাখা যাচ্ছে না। পাখিতে এসে ঠুকাঠুকি শুরু করে দিয়েছে। পেরে ফেলা দরকার এখনই, কিন্তু পারার পর রাখবো কোথায়? ভাই সাইগান, খালি পড়ে থাকা ডুপ্লেক্স হাউসটাকে কাজে লাগিয়ে ফেলুন, জানালো ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি। ঠিক আছে। কলটা কেটে শেহরোজ মেসেজ দিল সাব্বিরকে, এদিকে এসে কিছু সবজি নিও। ছাইও নিও মাছ কাটার জন্য। সাজের নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে ভাবতেই বাসার উদ্দেশ্যে এবার রওনা হলো সে। এতদিন আস্তে ধীরে এগোচ্ছিল এই এজেন্টগুলো, কিন্তু গতরাতের পর ওদের বুঝতে আর বাকি নেই সাজের চারপাশে নিরাপত্তার জাল বিছানো হয়েছে। আর তাছাড়াও গাড়িতে থাকা ওই দুই এজেন্টের একজন বিপদ টের পাওয়া মাত্রই সংকেত পাঠিয়ে দিয়েছিল। সেটা তো ওদের পাঁচজনেরও বুঝতে বাকি নেই। কে বা কারা সাজকে নিরাপত্তা দিচ্ছে, এ ব্যাপারে তদন্ত না চালিয়ে তো আর বসে থাকবে না সরকারের ট্যাগ বয়ে চলা এই শত্রুপক্ষ।
এসব কারণেই গতরাতে আকাশ আর ইব্রাহিম খলিল ওদের শিকারের গুপ্ত ঠিকানার হদিস বের করার মতো ছোট অপারেশনটাও চালিয়েছে খুবই সাবধানে। বিশেষ করে আকাশকে অতি সাবধানে চলতে হচ্ছে এখন। এমনকি যে কোনো মুহূর্তে ট্র্যাক হওয়ার সম্ভাবনার কারণে নিজের ফোনের ক্ষেত্রেও তাকে রাখতে হচ্ছে সাবধানতা। কারণ বছর 2 আগেও সে ছিল ডিজিএফআই এর অধীনস্থ একজন কর্মকর্তা। সৎ, ন্যায়পরায়ণ আর অন্যায় কিছু হজম করতে না পারার কারণে একদিন বিশিষ্ট মহলের কালো তালিকাভুক্ত হয়ে পড়ল। চাকরিচ্যুত হওয়ার পর এই দেশে শান্তিতে টিকে থাকায় তার মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। ভাগ্যিস তখন বড় ভাইটা কানাডা দ্রুত নিজের কাছে নিয়ে গিয়েছিল। এখন সেই দেশের জন্যই তাকে ফিরতে হলো আবার। কলাটা ছিলে মাত্রই কামড় বসালো সাজ। ওর সামনে তখন টেবিলের ওপর ধপাস করে একটা বক্স রাখলো ঝুমা শেখ। রীতিমতো চমকেই উঠল সে। কারণ কলা খাওয়ার ফাঁকে তার আবার নজর আর মনোযোগ ছিল শেহরোজের ঘরটার দরজাতে। এই লোককে দেখার আশাতেই আজ সকাল সকাল নাস্তা খেতে ছুটে এসেছে সে। যথাসম্ভব সামলে উঠে সাজ বক্সটা দেখে জিজ্ঞেস করল, এটা কি ডার্লিং? আমার জন্য কি আজ টিফিন বানিয়েছো? ওরেলে আমার খুকুমনি, সে স্কুলে যাবে, তো টিফিন রেডি করা লাগবে না, ব্যঙ্গ সুরে বলে উঠল ঝুমা। মুখ গোজ করে রইল সাজ। ধমক বসালো তখন ঝুমা, বক্স খুলে আমার কেকের মর্যাদা রক্ষা কর। এটাতে কেক আছে মাইরি। মুখটা ঝলমলিয়ে উঠল সাজের। আগে বলবা না বেটি? বলতে বলতেই বক্সটা খুলল সে। খোলার পর কেকের ওপর নিজের ছবির বদলে ঝুমা শেখের বিখ্যাত হাসিমুখের ছবি চিপকানো দেখে সে কিংকর্তব্যবিমূঢ়। হতবুদ্ধি চোখ দুটো তুলে সে দেখল, ব্লাশ মেখে লাল করা মুখটাতে দাঁত বের করে ঝুমা বেগম তারই দিকে তাকিয়ে হাসছে আর ভ্রু নাচাচ্ছে। যেন বলছে, কেমন দিলাম রে আইরেন বেটি। কাষ্ঠহাসি হাসতে হাসতে সাজকে সে বলল, বার্থডে গার্লের ছবি যে সব সময় থাকবে কেকে, এমন তো কথা নাই। বরং যে কষ্ট করে চর্বি ঝরিয়ে কেক বানালো। মানুষের তো তাকেই চেনা দরকার, তাই না বল? ক্ষুধা পেটে বলেই এই মহিলার ইয়ার্কি আর দন্তবিকাশ সাজ চুপচাপ হজম করে নিল। নয়তো ঝগড়া বাঁধালে এই মহিলা তার হাতের ছিলা কলাটাও কেড়ে নিতে থামবে না। নীরবে চামচাটা নিয়ে ক্ষিপ্রতার সঙ্গে কেকের একদম মাঝ বরাবর ঢুকিয়ে দিল সে। ছবির দাঁত বের করে হাসির অংশটুকুই মুখে চালান দিতে দিতে বলল, বার্থডে আমার, কেক তোমার। কোনো ব্যাপার না, ডার্লিং। সুপার ডেলিশাস, উমম। পরের চামচে ঝুমার নাকের অংশ তুলবে সে। ঘাড়ের ওপর থেকে তখনই একটা পুরুষ হাত চামচটা একটানে তার হাত থেকে নিয়ে কেকের প্রায় অর্ধেকই তুলে নিল। প্রচণ্ড রেগেমেগে চেঁচিয়ে উঠবে সাজ, তখন পেছনে থেকে হাতের সেই মালিক খেতে খেতে ওরই মতো করে বলে উঠল, মম। সুপার সুপার ডেলিশাস। নিজের ছবিটাকে অমনভাবে খুঁচিয়ে সাজকে খেতে দেখে রামধমক বসাতেই যাচ্ছিল ঝুমা। এর মাঝেই কোত্থেকে শেহরোজ এসে হামলে পড়েছে কেকের ওপর। দুটোর মুখের দিকে তাকিয়ে কাকে যে কি বলবে তা নিয়ে একটু দ্বিধায় পড়ল বলে আপাতত রান্নাঘরে চলে গেল সে। পেছনে মুড়ে সাজ ড্যাবডেবিয়ে চেয়ে আছে শেহরোজের দিকে। ঢলঢলে ফ্রি সাইজের ছাই রঙা টি শার্ট আর কালো জগার্স পরনে ওর, ঘেমে টি শার্টের কোনো জায়গা শুকনো নেই। সকাল সকাল এই লোক তাহলে দৌড়াদৌড়ি করতে বের হয়। সাজের ভাবনার মাঝেই তাকে ডিঙিয়ে পুরো বক্সটাই নিয়ে নিল শেহরোজ। বড় বড় কয়েক চামচ মুখে পুরে কেকটা সাবার করে দিতে মাত্র 2 মিনিট সময় নিল সে। খাওয়া শেষে মুচকি হেসে বলল সাজকে, তুমি এমনিতেই এত মিষ্টি, সাজ। কেকটা খাওয়ার কোনো প্রয়োজন ছিল না তোমার। Hayam. একটুও নেই। চেয়ার থেকে লাফিয়ে উঠে শেহরোজের হাত থেকে বক্সটা নিল সাজ। ফাঁকা বক্স দেখে কটমট চোখে তাকালো ওর দিকে। চেঁচিয়ে ওঠার আগেই তার ঠোঁটে লেগে থাকা সামান্য চকলেট গুঁড়া হঠাৎ খুঁটে নিয়ে মুখে নিল শেহরোজ। বিস্ময় তখন একটুখানি থমকালো সাজ। সেই চেহারাটা দেখে স্মিতহাস্যে চোখ মেরে সে চলে গেল নিজের ঘরে। ফাঁকা বক্সটার দিকে তাকালো সাজ আবারও। সহসাই গতরাতের একটা কথা মনে এলো, আমি খাবো, আমার না হওয়া বড় দেখা গেল কই থেকে উড়ে এসে কেকের মধ্যে হামলে পড়বে। গতরাতে বলা তার এই কথাটির সঙ্গে শেহরোজের কেক খাওয়ার দৃশ্যটা কেমন মিলে গেল না। নাস্তার টেবিলে এসে হাজির হলো পিয়াল আর তার বাবা। সাজকে নিশ্চলের মতো দাঁড়িয়ে থাকতে দেখে পিয়ালের বাবা মতিন সাহেব ডাকলেন, কিরে সাজ, তুই ওরকম দাঁড়িয়ে আছিস কেন? Base para.
সম্বিত ফিরল সাজের নিজের চেয়ারে এসে বসার পর মনে মনে নিজেকে পাগল ছাগল বলে বকতে থাকলো। ওই ঝুটিয়ালের কর্মকাণ্ডে তার মাথা আসলে খারাপ হয়ে যাচ্ছে। কিসের মাঝে কি উল্টাপাল্টা ভাবছে যে আজকাল। ঝুমা এলো গরম গরম চালের রুটি নিয়ে। শেহরজকে না দেখে জিজ্ঞেস করলো তিনজনের উদ্দেশ্যেই, রোজ তো এখানেই ছিল, কোথায় গেল? Gari. উত্তর দেওয়ার প্রয়োজন হলো না কারো। ঝটপট গোসল শেষে ঘর থেকে বেরিয়ে এসেছে শেহরোজ। এসেই বসে পড়ল সাজের পাশের চেয়ারটাতেই। মনের টলমলানো অনুভূতির কারণে ঘাড় বাঁকিয়ে বা আর চোখেও তাকালো না সাজ। যদি কিছু বুঝে ফেলে শেহরোজ। ঝুমা সবার প্লেটে রুটি সমান সমান তুলে দিলেও সাজকে দিল একটা। সাজ নাক কুঁচকে বলল, এই একটাই বা কেন দিলে, আন্টি? চালের রুটি আমার পেটে ছয় না। গমের রুটি করলে না কেন? পছন্দ না শেহরোজেরও। গমের রুটিতে অভ্যস্ত সে। সাজকে বলতে দেখে নিজেও জানাতে যাবে এই কথা, আর তখনই ওর চোখ পড়ল ঝুমা আন্টির ওপর। নাকের পাটা ফুলে গেছে আন্টির। কোমরে হাত দিয়ে সাজের দিকে আগুন দৃষ্টি ছুঁড়ে আছে। তারপরই সাজকে বলে উঠল, কাইল কাচ্ছি রাইন্দা ফ্রিজে রাখছি। Damra. চলে গেল সে ফ্রিজ থেকে কাচ্ছির পাত্র আনতে। মতিন সাহেব হতাশায় মাথা নাড়তে নাড়তে খেতে থাকলেন। পিয়াল খোশমেজাজে আছে অবশ্য। হঠাৎ তার চোখ গেল শেহরোজের দিকে। সে ছানাবড়া চোখে তার মাকে দেখছে বলে জিজ্ঞেস করল, ওকে, মাকে কি দেখো গুলির মতো চোখ করে? কিছু না, বিব্রত চেহারায় বলল শেহরোজ। ও দেখছে তোর মার জংলি বেশভূষা, বলে উঠলেন মতিন। সত্যি নাকি, রোজ? হাসতে হাসতে জিজ্ঞেস করল পিয়াল। না, মানে কোথাও প্রোগ্রাম আছে আন্টির। জবাব দিল সাজ। কিসের প্রোগ্রাম? এই পাগল বেটির স্বভাবই এটা। ঈদ এলে আমরা গরুর গোশত যেমন ৩-৪ দিন ধরে খাই, সেরকম সে কোনো পার্টি বা প্রোগ্রামে গহনা পরলে তা কমপক্ষে ৩ দিনের নিচে গা থেকে খুলবে না। সাজগোজও চলবে তার ততদিনই। শুধু ঘুমানো আর গোসলের সময়টুকু ছাড়া। আলমারিতে তুলে রাখা কোনো গহনাই বাদ পড়েনি। ঝুমার গলা ভর্তি সোনার হার, হাত ভর্তি চুড়ি, কানে বড় দুল আর মুখে ভারী প্রসাধনী। এসব দেখেই শেহরোজ বিস্মিত হয়ে আছে। জীবনে সে বহু অদ্ভুত দর্শনের মানুষ দেখেছে। মোটামুটি সবার কথায় মনে আছে ওর। তাদের সাথে আজ ঝুমা শেখের নামটাও যুক্ত হলো। ঠান্ডা কাচ্ছি এনে ঝুমা ঠাস করে রাখল টেবিলে। বলল, যার রুটি সয় না সে সাধের কাচ্ছি গিল। তাই বলে ঠান্ডা কাচ্ছি খাবে? মতিন সাহেব বললেন, একটু গরম করে এনে দাও। ওহরে আমার জমিদার পালের কইন্নে আসিছে রে। মুখ ভেঙচি কাটল ঝুমা। কাইল কুতায় আছিল এই পালের কইন্নে? পারবো না গরম করবার। হেতি গরম গিলবার চাইলে কইরে নিয়া আসুক গা। হ্যাঁ, ঠিকই তো। ঝুমা শেখকে সমর্থন করে শেহরোজ বলল সাজকে, আন্টি কাল কত খাটাখাটুনি করে রান্নাবান্না করেছিলেন, তোমার বার্থডের জাঁকজমক আয়োজনও করেছিলেন। এখন আবার সকাল সকাল উঠে সবার জন্য নাস্তাতে রুটি করেছেন, চুপচাপ খেয়ে নেওয়া উচিত, সাজ। আর নয়তো নিজের খাবার নিজে গরম করে খাও। নিজেই গরম করে খাবো। জেদি কণ্ঠে বলে সাজ কাচ্ছির পাত্র নিয়ে উঠে গেল। মিটমিট করে হাসল তখন শেহরোজ। কাচ্ছিটা গরম করার কথা সরাসরি বলতে ওর লজ্জা লাগছিল কিনা। রাগিয়ে দিয়ে যদি নিজের চাহিদাও পূরণ করা যায় তবে ক্ষতি কি? ওভেনে সাজ পাত্রটা ঢোকানো মাত্রই ঝুমা আবার চেঁচিয়ে উঠল, ওভেন চালাইলি কেন, পাল কইন্না? কারেন্টের বিল তুই দিবি। ভালো ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্টস মতিন জোয়ারদারের বউকে যেন কে এনে দেয়। চেঁচিয়ে বলল সাজো। ওহ, নাইস শট, প্রশংসা করে উঠল পিয়াল। প্রথম ব্যাটেই ছক্কা। হাসতে হাসতে বললেন মতিন সাহেব। কারণ ইতোমধ্যে চুপসে গেছে ঝুমা শেখের মুখখানি। ভালো প্রসাধনী পণ্য সম্পর্কে যে তার কোনো ধারণাই নেই। কিনতে গিয়ে টাকা দিয়ে বাজে পণ্যই কিনে আনে সে। তাই এ দায়িত্ব সাজকেই নিতে হয়েছে। বছরে যখন ইচ্ছা তখনই সে সাজের কাছে প্রসাধনীর বায়না ধরে। আর সাজও বিনা বাক্যে তাকে উপহার হিসেবে দিয়ে থাকে সেসব। কাচ্ছি নিয়ে চলে এলো সাজ টেবিলে। ঝুমার দিকে কঠিন এক চাউনি ছুঁড়ে বসল নিজের চেয়ারে। তার ওই চাউনিকে পাত্তা না দিয়ে ঝুমা বেগম, এখানের কাউকে চেনেই না, এমন মুখভঙ্গি নিয়ে খাবার খেতে শুরু করল। সবটাই শেহরোজ দেখল, শুনল আর মনে মনে ভীষণ উপভোগও করল। এটাও বুঝল, আপনজনদের হারিয়ে কোনো বিষণ্ণতা আর হতাশা ছাড়াই সাজ কি করে দিব্যি স্বাভাবিক জীবনযাপন করতে পারছে।
নিঃসন্দেহে এর সকল কৃতিত্ব ঝুমা শেখের, যে অতি সন্তর্পণে সাজকে ভালো রাখার, সব ভুলিয়ে রাখার দায়িত্বটি পালন করে যাচ্ছে নিখুঁত কৌশলে। শ্রদ্ধা আরও বেড়ে গেল শেহরজের তার প্রতি। নিজের প্লেটে কাচ্চি তুলবে এর মাঝেই শেহরজ ওর প্লেট এগিয়ে ধরল চামচের সামনে। সাজ ভ্রু কুঁচকে তাকালে সে সরল হেসে বলল, এত সুন্দর স্মেল আসছে তোমার বার্থডের কাচ্চি থেকে। এই সাজ, ওর প্লেটে বেড়ে দে জলদি। তারা দিয়ে উঠলেন মতিন সাহেব। কাচ্চিও কি চোখের পলকে মেরে দেবেন? প্লেটে বেড়ে দিতে দিতে সাজ অনুচ্চ গলায় বলল শেহরজকে, তুমি চাইলে দেব, একই কণ্ঠেই জানালো শেহরজ। না, একদম চাই না। আমার ভাগের জিনিস কেউ দখল করুক, তা আমি মানতেই পারি না। আর যদি কখনো এমন হয় যে তোমাকেই দখল করে নিলাম? ফিসফিসিয়ে জিজ্ঞেস করল শেহরজ। মানবে না? আমার দখলদার হওয়া এত সোজা? পাল্টা প্রশ্ন ছুড়ে সাজ আর চোখে তাকালো। মুচকি হাসল শেহরজ। ফিসফিসিয়ে এক ভাবনাতীত জবাব দিল, তোমাকে ডেট করার সুযোগটা দাও তবে দেখাতে পারবো তখন, সোজা না কঠিন। কপালে চাপড় দিতে গিয়ে অন্যদের কথা খেয়াল করে থেমে গেল সাজ। উঠতে বসতে এই লোক সমানে ফ্লার্ট করে যাচ্ছে তার সঙ্গে, আর এখন খেতে বসেই প্রেমের প্রস্তাব দিয়ে বসল। বিড়বিড় করে উঠল, এমন ফাজিল লোকের পাল্লায় আমাকে কেন ফেললে মাবুদ? আমার শিকার হতে। উত্তর দিল শেহরজ আগের সুরেই। এর জবাব আর দিতে পারল না সাজ। পিয়ালের দিকে চোখ পড়তেই খেতে খেতে সে এতক্ষণ ওদের দেখছিল পুলিশের মতো নজর লাগিয়ে। চোখাচোখি হতেই ভ্রু নাচাল। অর্থাৎ জিজ্ঞেস করল, কি চলছে? ফুক লাইন মারতে চাইছে তোমার বন্ধু? শেহরজকে বৃদ্ধা আঙুলে দেখিয়ে জবাব দিল সাজ নিঃশব্দে ঠোঁট নেড়ে। শেহরজ তা দেখল। দুষ্টুমিটা মুখে রেখেই ভাত চিবুতে চিবুতে বোবাদের ইশারায় হাতটা বুকের বা পাশে রাখল পিয়ালকে দেখিয়ে, যার অর্থ, দয়া করো। পিয়াল তাতে কপট রাগী মুখ করে কাচের গ্লাসটা চেপে ধরল ওকে দেখিয়ে, বোঝালো, মাথা ফাটিয়ে দেব একদম। দুজনের ইশারা ভঙ্গি দেখে হাসতে থাকলো সাজ মিটমিটিয়ে। এর মাঝেই উঠে পড়লেন মতিন সাহেব। সকাল সকাল গিয়ে দোকানে বসতে হয় তাকে। কার এক্সেসরিজ আর মোটর পার্টসের বিশাল ব্যবসা তার। পড়াশোনার ফাঁকে পিয়ালকেও সময় দিতে হয় সেখানে, যেমন আজও যাবে সে বাবার সঙ্গেই। তাই বাবার নাস্তা শেষ হওয়া মাত্রই সেও দ্রুত পানি খেয়ে উঠে পড়ল। বাপ ছেলের খাওয়া শেষ হতে দেখে ঝুমাও আর বসল না, কারণ একটু পর দুজনই তাকে একাজে ওকাজে ডাকাডাকি শুরু করে দেবে। টেবিল ছেড়ে যাওয়ার আগে সে সাজকে জানিয়ে গেল, তোর চাচা কল করেছিল কাল। আমাকে বলেছে তোকে যেন গাড়ি ছাড়া বের হতে না দেই। ড্রাইভারকে ফোন করে নিতে বলেছে তোকে। আরে এ ব্যাপারে তো আমি বলেই দিয়েছি আগে। সাজ বিরক্তির সঙ্গে বলল, কোনো গাড়ি ফাড়ি নিয়ে আমি চলতে ফিরতে পারবো না। ভ্রুক্ষেপ করল না ঝুমা তার কথা, যেন শুনতাই পায়নি তেমন ভাব নিয়ে চলে গেল ঘরে। খেতে খেতে শেহরজ বলল তাকে, তোমার চাচার কথা শোনা উচিত। সাজ, গতকাল যে বিপদটা গেছে তারপরেও একা যাতায়াত করা তোমার জন্য রিস্কি। আমি এখনো বলে ওঠার সময়টা পাইনি আন্টিকে, তবে আজই জানাবো। আমি আসলে কাউকে বোঝাতে পারি না ওই গাড়িতে আমার সাফোকেশন হয়। দাঁতে দাঁত চিবিয়ে বলল সাজ, আর ওই ড্রাইভারকেও আমার অসহ্য লাগে। Karana. কৌতূহল চোখে তাকালো শেহরজ। আগে এক মন্ত্রীর মেয়ের ড্রাইভারি করত লোকটা, সেই মেয়ে গাড়িতে তার বয়ফ্রেন্ড নিয়ে যেসব ফুর্তি করত, সেটাই আবার আমাকে সে শোনাতো। কয়েকবার বারণ করেছিলাম ধমক দিয়ে, অসভ্য লোক তখন হেঁ হেঁ করে হাসত। পরদিন আবার যাতাই। কাকুকে জানালে কাকু চাকরি থেকে বের করে দিয়েছিল, তাতে বেঁচেই গিয়েছিলাম। আবার কেন তাকে চাকরি দিয়েছে কে জানে। বাট এ কারণে সাফোকেশন হবে কেন? খাওয়াটা বন্ধ হয়ে গেল সাজের। রাগে বিরক্তিতে কুঁচকে থাকা মুখটাও কেমন মলিন হতে শুরু করল। প্লেটের মাঝে কতক্ষণ উদাসীন চোখে চেয়ে থেকে ধরে আসা গলায় বলল, গাড়িটা আব্বু গিফট করেছিল আম্মুকে। আমাকে নিয়ে আম্মুর ওই গাড়িতে ঘুরে বেড়ানোর অনেক স্মৃতি আছে। আর কণ্ঠ রোধ হয়ে এলো তারপর। কান্নাটুকু গিলে বলল, ওই গাড়িটাতে করেই আম্মুর নিথর রক্তমাখা শরীরটা হসপিটাল নিয়ে গিয়েছিল আঙ্কেল আন্টি। আমি ছিলাম ড্রাইভারের পাশের সিটে আঙ্কেলের কোলে বসে। গাড়িটাতে উঠলেই দিনটার স্মৃতি তাজা হয়ে ওঠে। মানতেই পারি না তখন আমার আম্মু আর নেই। বাইরে থেকে সহনশীলতা দেখালেও আদতে মেয়েটা ছিন্ন বৃন্ত ফুলের মতো।
আর বৃন্তহীন ফুল সুবাস ছড়ালেও ধীরে ধীরে মাধুর্য হারায়। কিছু জিজ্ঞেস করতে চাইছিল শেহরোজ, কিন্তু সময়টা ঠিক নয়। তাই সান্ত্বনার স্পর্শে সাজের হাতটা ছুলো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তার কাছে নিয়ে গেলে আমাদের অভিযোগ করার অধিকার নেই, হুকুম নেই। একদিন আমাদেরও নিয়ে যাবেন তিনি। মৃত্যুই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তাই তা নিজের জন্য এবং আপনজনের জন্যও গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। বরং তুমি তোমার আম্মুর জন্য যত কষ্ট পাচ্ছ তার রুহের কষ্ট ততই বাড়ছে। সাজ, তুমি না চাইতেও তার রুহের কষ্ট বাড়িয়ে দিচ্ছ, তা কি কখনো ভাবনি? শেষ কথাটাই ভেজা চোখে তাকালো সাজ। এ কথা জানলেও নিজেকে সামলাতে পারে না সে। কি করব আমি? কাঁদতে কাঁদতে বলল, আম্মুর কষ্ট আমি চাই না। এই যে গাড়িটা তার শেষ বিদায়ের সময়টাকে স্মরণ করাই তোমাকে। আর তখন তুমি মন থেকে মানতে চাও না তোমার আম্মুর মৃত্যুটা। দেন ইউ ফিল সাফোকেটেড ডিউ টু এক্সেস প্রেশার। এটাই আগে সলভ করতে হবে সাজ। গাড়িটাকে তোমার সহজভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, যে চেষ্টা আগে তুমি কখনো করনি। কথাগুলো আগেও সাজকে বুঝিয়েছে তার সকল কাছের মানুষ, কিন্তু পারেনি সাজ এই চেষ্টাটা করতে। আজও পারবে না, এই বিশ্বাস থেকেই খাবার প্লেটটা ঠেলে সরিয়ে নীরবে চোখের পানি ঝরাতে থাকলো। শেহরোজ তা ধরতে পারল কিনা কে জানে। তার ছুঁয়ে রাখা হাতটাকে একটু শক্তভাবে চেপে ধরে বলল, এই চেষ্টাতে আমি তোমার পাশে থাকলে অখুশি হবে না নিশ্চয়ই। একবার তাকালো সাজ ওর ধরে রাখা হাতটার দিকে, তারপর ওর চোখে। সে সময় চোখের পলক ফেলে শেহরোজ মুচকি হাসল। সে হাসি যে ভরসার তা বুঝতে পেরে সাজ জোরপূর্বকই একটুখানি হাসি ফোটালো মুখে। কলিং বেলটা বেজে উঠল এমন সময়ই। ঝুমা আন্টি ব্যস্ত দেখে সাজ উঠে গিয়ে দরজাটা খুলল। একটি ছেলে দাঁড়িয়ে আছে। সাজ কিছু জিজ্ঞেস করার আগেই ছেলেটি সাজের ফ্ল্যাট দেখিয়ে বলল, ম্যাডাম, এই বাসার মালিকের একটি পার্সেল এসেছে, কিন্তু কেউ মনে হয় বাসায় নেই। আপনি কাইন্ডলি রিসিভ করে রাখবেন। হিয়ারিং এইড মেশিন ছাড়া সাজের দাদি কানে শুনতে পান না, হয়তো খোলা আছে সেটা, তাই কলিং বেল শুনতে পাননি। কিন্তু সাজ অবাক হলো, না বলে কে ওকে কিসের পার্সেল পাঠালো। কথাটা ভাবতে ভাবতেই বলল, বাসার মালিক আমি। কে পাঠিয়েছে পার্সেল? ছেলেটি দরজার সামনে থেকে সিঁড়ির কাছে চলে গেল। ফিরে এলো হাতে একটি পাখির খাঁচা সমেত। সাজের সামনে সেই খাঁচাটি ধরতেই ভেতরে থাকা পাখিটি সাজকে চমকে দিয়ে কর্কশ গলায় স্পষ্ট বলে উঠল, আসসালামু আলাইকুম, ইয়া আমিরা। Oma. বিস্ময় সাজের চোখ দুটো কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। উত্তেজনায় চেঁচিয়ে উঠল, এটা কি? কাকাতুয়া? কে পাঠালো? ইয়া আমিরা, আই অ্যাম বুস্তানি। সাজের কথা শুনে নিজের মতোই পাখিটা উড়ে উঠল আবারও। বিস্ময়ভিভূত হয়ে সাজ চেয়ে রইল পাখিটার দিকে। ধবধবে সাদা আকর্ষণীয় পালক, শক্তিশালী কালো রঙা ঠোঁট আর মাথায় হলুদ রঙের ছুটি, যেটা এই মুহূর্তে দারুণ প্রসারিত হচ্ছে। ছেলেটি হাসতে হাসতে বলল, প্রায় সারাটা পথেই এই দুটো কথা বলতে বলতে এসেছে এটা। কিন্তু কে পাঠিয়েছে? প্রশ্নটা সাজ জিজ্ঞেস করতেই শেহরোজ এসে হাজির হলো দরজায়। একটা কাগজ বের করে দিল ছেলেটি। সাজ কাগজটা হাতে নিলে শেহরোজ মুগ্ধ কণ্ঠে, আরে মাশা আল্লাহ মাশা আল্লাহ, বলতে বলতে পাখিটির কাছে এগিয়ে গেল। জিজ্ঞেস করলো সাজকে, এটা কি তোমার, সাজ? এই মুহূর্তে তো সেটাই বলতে হচ্ছে। কাগজটা দেখে জবাব দিল সাজ। পাখিটি মূলত সাজকে জন্মদিনের উপহারস্বরূপ পাঠিয়েছেন সাজের চাচা খালিদ উসমান তার এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে, যে ব্যক্তি গত পরশু দেশে এসেছে মালয়েশিয়া থেকে। পাখিটিকে নিয়ে সাজ আর শেহরোজ ঘরে ফিরল। ঝুমা স্বামী ছেলেকে গুছিয়ে দিয়ে আসতেই খাবার টেবিলে পাখিটি দেখে একরকম ছুটে এলো। ওড়ে ওড়ে চলে আসছে পাখিটা। এটা আসার কথা জানতে নাকি তুমি? সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করল সাজ। জানবো না কেন? চোখে মুখে কৃত্রিম অহমিকা ফুটিয়ে বলল ঝুমা, খালিদ ভাইকে তো আমিই বলে দিয়েছিলাম গিফটে এরকম কিছু একটা পাঠায় যেন। যত সব ধাপ্পাবাজ পাবলিক, তাচ্ছিল্যের সঙ্গে বলে মুখ বাঁকাল সাজ। নিজে কি দিতে পারো সেটা দেখার অপেক্ষায় আছি। এরই চোখ উল্টাইন না ফকিন্নি। হেরে গলায় বলে উঠল ঝুমা, এতহন কি তাইলে আমার জেফতো খাইলি? মৈত্যার ন্যাংটা কালের উড়ালপক্ষী চুমকি মুটকি আইসা রানছে তরলিজ্ঞা। তুই রেনি রেনি ছ, আই তরে পুন্দে লাথি মাইরা আমেরিকা পাড়াই না দিলে আই ও ঝুমা শেখ ন।
শেহরজ আহাম্মকের মতো চেয়েছিল। তার কথাগুলোর কিছুই না বুঝতে পেরে আমতা আমতা করে শেষমেশ বলে উঠল, মানে আন্টি, একটু আগেও তো কথা লাইনেই ছিল। এখন মনে হয় কথা ডিরেইলড হয়ে গেছে। যদি আবার একটু লাইনে ফিরতেন। এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে তাকালো ঝুমা কটমট চোখে। তা দেখে কাচুমাচু মুখ করে হাসলো শেহরজ, একটু বুঝতে আমার সুবিধা হতো আর কি, তাই বলছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, কন্টিনিউ প্লিজ। সে কন্টিনিউ করলেই যেন আমি দাঁড়িয়ে শুনছি। হেটা ছ্যাঁচচোর মহিলা। মুখ ঝামটি দিয়ে সাজ বলল। পাখিটা নিয়ে চলে যেতে উদ্যত হলেও ঝুমা সে খাবারও চেঁচিয়ে জবাব দিতে যাবে তখনই শেহরজ সাজকে পিছু ডাকলো, আগেই যেও না, সাজ। দাঁড়াও। সাজ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। শেহরজকে দেখল ঘরে যেতে, ঝুমাকে তখন বলল, উনি আমার সঙ্গে আমার গাড়ি করে যেতে চাইছে, তোমার কোনো আপত্তি আছে? ব্রুকুচকে জবাব দিল ঝুমা, গাড়ি তোর, যাবি তুই। আমি আপত্তি করতে যাব কেন? কারণ আপত্তি করলে আমি যাব না। পাখিটার দিকে নির্বিকার দৃষ্টি নিবন্ধ করে বলল সাজ। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ঝুমার। সাজের আড়ালেই হেসে নিল সন্তুষ্টির হাসি, পরিতৃপ্তির হাসি। তারপর নকল আম্ভরিক গলায় জানালো, আপত্তি নেই। বরং ওই খাচ্চর ড্রিভারের বদলে রোজই দৈনিক এগিয়ে দিয়ে আসলে নিশ্চিন্ত হতাম। দেখি, বলে দেখব ওকে কি বলে। একটা মাস নিজের ঘরে দেখছি। সম্ভ্রান্ত, সুশীল পরিবারের সুযোগ্য ছেলেও। ওকে বিশ্বাস করতে পারি আমি। শেষ দুই বাক্য সাজের বুকে যে মিষ্টি অনুভূতির হিল্লোল তুলল তা ঝুমা শেখ দেখল না, জানল না। শেহরজ বেরিয়ে এলো ঘর থেকে। হাতে একটি বেটা হাউজোর। ছোট অ্যাকোয়ারিয়াম বলে যাকে। তার মাঝে লাল আর নীল রঙের দুটো ফাইটার ফিশ, এই অ্যাকোয়ারিয়ামটিতে স্বচ্ছ ফাইবার দিয়ে পার্টিশন করা। এবং প্রতিটি পার্টিশনের গা দিয়ে একটি করে স্লাইডিং টুকরো লাগানো। এই টুকরোটি রঙিন ফাইবার দিয়ে তৈরি বিধায় অ্যাকোয়ারিয়ামের ভেতর থাকা একটি ফাইটার ফিশ অন্য ফাইটার ফিশ দেখতে পায় না। মাঝে মাঝে এই স্লাইডিংটি সরিয়ে দিলে একটি আরেকটিকে দেখতে পায় আর অমনি মারামারি করার জন্য রাগে গায়ের পাখনাগুলো উদ্ধতভাবে মেলে ধরে। সে সময়ই এই মাছগুলোকে দেখতে ভীষণ চমৎকার লাগে। অ্যাকোয়ারিয়ামটি সরাসরি সাজের দিকে বাড়িয়ে দিল শেহরোজ, আন্টি আর পিয়ালের জন্য তোমার সঙ্গে মাত্র দুদিনেই সুন্দর একটি ফ্রেন্ডলি রিলেশনশিপ হয়েছে আমার। এই পারপাসেই এই গিফটটা তোমাকে দিচ্ছি। ডোন্ট সে নো। আরও একবার বিস্ময়বিমূর দেখালো সাজকে। মাছগুলোকে দেখতে দেখতে সেই বিমূর্তা নিয়েই বলল সে, মেবি স্ট্র্যাটেজিক্যালি। শেহরজের দিকে তাকালো তারপর, বাট অ্যাকচুয়ালি দিস ইজ মাই বার্থডে প্রেজেন্ট, রাইট? অ্যান্ড আই অ্যাম ডেফিনেটলি রাইট। বাঁকা হাসল শেহরজ। অর মে বি ইট স আ প্রপোজাল টু বি মাই ডোনা, নিম্নস্বরে বলেই চোখ মারল সাজকে। রোদের তেজ খুব। গাড়ির জানালাটা তাই বন্ধ করে দিতে চেয়েছিল শেহরজ। ওর পাশে বসা সাজ তখন একদম না বলে কড়া নির্দেশ দিয়ে বসে। অথচ তারই কোলের ওপরে আরামে রোদ চড়ে বসে আছে। তাপে তার গা পুড়ে যাওয়ার মতো অবস্থা খেয়াল করে শেহরজ ড্রাইভের মাঝেই জিজ্ঞেস করল আবারও, তোমার গরম লাগছে নিশ্চয়ই। বন্ধ করে দিই। সিটে গা এলিয়ে সাজ ঘন ঘন শ্বাস টানছিল নিজেকে সহজ রাখার জন্য। প্রশ্নটা শুনে শেহরজের মুখ পানে তাকালো। একটু চিন্তা বোঝা যাচ্ছে ছেলেটার চোখের তারায়। আবার সে প্যানিকড হয়ে পড়ে কিনা, এই ভয় হয়তো পাচ্ছে। তা বুঝে মৃদু হাসল সাজ। সায় দিল, করুন। খারাপ লাগলে অবশ্যই জানাবে। ওকে। লাগছেই তো। শুনেই শেহরজ উদ্বিগ্ন হয়ে উঠল, গাড়িটা কি স্টপ করব? আরে না না, হেসে ফেলল সাজ। আপনি রিল্যাক্সে চালান তো। আমি ঠিক আছি। তাহলে বললে কেন খারাপ লাগছে? কপাল কুঁচকে বলল শেহরজ। সেটা অন্য মিনিংয়ে বলেছি। আসলে এবার পহেলা বৈশাখে আমরা ফ্রেন্ডস সুনামগঞ্জ যেতে চেয়েছিলাম। মিতুদের বাড়িতে। মিতু কত এক্সাইটেড ছিল। আর এখন আমার সহজ সরল সেই বন্ধুর কি অবস্থা? আহত শোনালো সাজের কণ্ঠটা। শোনো সাজ, এ ব্যাপারেই কথা বলতে যাচ্ছিলাম তোমার সাথে। একটু গম্ভীর হয়ে উঠল সাজ। ভাবল, সাক্ষীর ব্যাপারে বলবে শেহরোজ। তাই ভার কণ্ঠে জানালো ওকে, আপনাদেরকে সাক্ষী এনে দিতে পারছি না আমি। কেউ সাক্ষী দিতে রাজি নয়। আর তা নিয়ে তোমাকে ভাবতেও হবে না, শুধু আমি যেটা বোঝাবো সেটা ধৈর্যের সঙ্গে বুঝতে চেষ্টা করলেই হবে। ভ্রু কুটি করে উৎসুক হয়ে তাকালো সাজ।
শেহরজ বলল, তখন তুমি একটা ব্যাপারে কনফার্ম হতে পেরেছ যে কোনো একটা শক্তিশালী শত্রুপক্ষ তোমাকে তুলে নিতে চাইছে বেশ অনেক দিন যাবত। কিন্তু আল্লাহর মেহেরবানিতে বেঁচে গেছো। এখন এই ব্যাপারটার একটা সুরাহা না হওয়া অবধি কিংবা তোমার এই বিপদ না দূর হওয়া অবধি খুবই খুবই কেয়ারফুল থাকতে হবে তোমাকে। আমার মতে ভার্সিটি যাতায়াতটাও কিছুদিন বন্ধ রাখা উচিত ছিল তোমার। সেটা যেহেতু করতে রাজি না তুমি, সেহেতু তোমাকে চোখকান খোলা রাখতে হবে সর্বক্ষণ। এখন এর মাঝে ছাত্রশক্তির কারো সঙ্গেই কোনোরকম বিরোধ বা দ্বন্দ্বে জড়ানোটা উচিত হবে না। মৃত্যুর জন্য জাস্টিস আনতে গিয়ে নিজের ওপর বিপদ বাড়াতে চাও না নিশ্চয়ই। যারা দুবার ধাওয়া করেছে তোমাকে, তার মানে আরো বহুবার করবে তোমাকে বাগে না পাওয়া অবধি। এই বিপদের মাঝে ছাত্রশক্তির ঝামেলাকে ঘাড়ে টেনো না এখন। এটা কেবল আমার পরামর্শ বা উপদেশই নয়, অনুরোধও করছি। Anuroda. কথাগুলো শুনতে শুনতে শেষ কথাটা স্বগতোক্তি গলায় বলে উঠল সাজ। শেহরজ তা শুনে সাবলীল সুরে বলল, হ্যাঁ, অনুরোধই ধরো। সেদিন ছাদে আমাদের সেকেন্ড মোলাকাত থেকেই তোমাকে আমার ভীষণ স্পেশাল লেগেছে, ভালো লেগেছে। এখন আমরা দুজন দুজনের অজান্তেই ভালো বন্ধুও হয়ে গিয়েছি। সেই বন্ধু হয়েই অনুরোধটা করছি। মিতুর বিষয়টি অত্যন্ত পেইনফুল বটে, তুমি ওর কাছের বন্ধু হয়ে আজ হয়তো কিছু করতে পারছো না, কিন্তু মহান আল্লাহর ওপর ভরসা, বিশ্বাস রাখো তিনি উপযুক্ত সময়ে ঠিক বিচারটা করে দেবেন ওর জন্য। এর মানে আপনি বিশ্বাস করেছেন সাদিয়া, লাবণ্য, ওরা দোষী। আমাকে বিশ্বাস করেছেন? বিস্ময় গলায় জিজ্ঞেস করল সাজ। কেন করব না? চটে গেল সাজ, তাহলে গতকাল কেন ওদের কিছু বললেন না? উল্টে আমাকে শাসালেন, সাক্ষী জোগাড় করে প্রমাণ করতে বললেন আমার অভিযোগকে। শেহরজ হাসল, আমি তখন গরম না হলে যে এরা তোমাকে গেস্টরুমে নিয়ে যেত। আপনি বলতে চাইছেন তখন আমাকে শাসানি, ধমকানি দিয়েছিলেন ওদের কাছ থেকে প্রোটেক্ট করার জন্য? আবারও বিস্মিত হলো সাজ। উত্তরে শেহরজের মুচকি হাসিটুকু ছাড়া আর কিছু পেল না। এ ব্যাপারটার জন্য হঠাৎ ওকে ঘিরে সাজের মন প্রদেশে অর্থহীন, অবুঝ অনুভূতিগুলো অন্যমাত্রা লাভ করল যেন। বাকিটা পথে অনুভূতির উচ্ছ্বাসেই ডুবে রইল বলে ভুলে থাকল সে মায়ের করুণ স্মৃতিগুচ্ছকে। দুপুর 1:30। গতকালের ঝামেলার বিবরণ দিচ্ছিল অঙ্কন সাজদের কাছে। তানহা আর প্রিয়া আগ্রহের সঙ্গে শুনতে থাকলেও সাজের মনটা নেই এখানে, তার শুধু শেহরজের কথায় খেয়ালে আসছে। তখন তার অনুষদের বাইরে নামিয়ে দিয়ে ছেলেটা চলে যায় নিজের কাজে। আর সে চলে আসে ক্লাসে। তারপর থেকে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে, এই 2 ঘন্টাতেই মনে হচ্ছে কতক্ষণ দেখছে না ওকে। কি ভয়াবহ অবস্থা হচ্ছে তার। এভাবে ওকে মিস করতে থাকলে তো সে ঘরেও টিকতে পারবে না। কিন্তু অশান্ত, অবাধ্য মনকে বোঝায় কে? অঙ্কনের গল্পের মাঝেই হঠাৎ বসা থেকে উঠে পড়ল সে। কি রে, কি হলো? গল্প থামিয়ে অঙ্কন অবাক স্বরে জিজ্ঞেস করল। তাকিয়ে আছে তানহা আর প্রিয়াও। ওদের চোখেও একই প্রশ্ন। কিন্তু তার কোনো জবাব না দিয়ে উল্টে অঙ্কনকে জিজ্ঞেস করল, সাজ, তোদের রোজ ভাই এখন কোথায় থাকতে পারে? খুব সম্ভব টিএসসিতে। কেন, কি হইছে? তাকে আবার কি দরকার? ওদেরকে আরো অবাক বানিয়ে সাজ বিনা উত্তরে গ্রন্থাগার থেকে বেরিয়ে এলো। গন্তব্য টিএসসি। বন্ধুদের বেকুব চেহারাগুলো পেছনে মুড়ে দেখারও প্রয়োজন বোধ করল না সে। টিএসসি চত্বরে আসতে আসতে সাজ ভাবল নিজের বোকামির কথা। গত 2 দিনে কত কথা হয়েছে শেহরজের সাথে। আজও একসঙ্গেই আসলো তারা, অথচ ফোন নাম্বারটা বিনিময়ের কথা একবারও মাথায় আসেনি। এখন টিএসসিতে গিয়ে যদি দেখে শেহরজ নেই, ব্যাপারটা কেমন বিরক্তিকর হবে। পিয়াল বা ঝুমা আন্টি কারো কাছে কল করে নাম্বারটা যে চেয়ে নেবে সে উপায়ও নেই, তোত্তাদর পিয়াল তো দেবেই না, বরঞ্চ বড় ভাইয়ের মতো ভাব দেখিয়ে ধমকানো আরম্ভ করবে। আর কার্টুন ঝুমা শেখের স্বভাব তো আরো সরেস। ভার্সিটিতে দুজন একসঙ্গে এসে নাম্বার চাওয়ার বেলায় কেন তাকে কল করা হয়েছে, এ নিয়ে নিজের মতো কাল্পনিক ঘটনা বানিয়ে শোনাতে শোনাতে তার মেজাজি দেবে নষ্ট করে। অতএব ভাগ্যের ওপরই ভরসা করে সাজ পৌঁছল টিএসসি। এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে শুরু করল শেহরজকে। আচমকা পেছনে দিক থেকে সমস্বরে হো করে উঠল কারা যেন। ফিরে দাঁড়ালো সাজ, হাত ছয়েক দূরে বসার জায়গাকে কেন্দ্র করে ছেলেমেয়েদের জটলা পাকিয়ে আছে। ওরাই হাততালি দিচ্ছে আর কি যেন বলছে। ফাঁকা থেকে সে দেখতে পেল ইরা মির্জাকে,
হাঁটু গেড়ে মেয়েটা বসে আছে হাতে গোলাপ নিয়ে। তুমুল কৌতূহল নিয়ে সাজ এগিয়ে এলো। এই নেত্রী মহাশয়া এভাবে কাকে ভালোবাসার আর্জি জানাচ্ছে? ভাবতে ভাবতে তখনই আবার সবার সমস্বর আর হাত তালিতে বেজে উঠল একটা বাক্য বারবার, রোজ ভাই হয়ে যান দুলা ভাই। পরনে জিন্স, সাদা শার্ট, শার্টের বুকে ঝুলিয়ে রাখা গুচির কালো সানগ্লাস। আর সব সময়ের মতো পেছনে বাঁধা ছোট্ট ঝুঁটিটা। কিছুটা মৃদু হাস্যযুক্ত মুখে পকেটে এক হাত পুরে দাঁড়িয়ে আছে শেহরোজ ইরার সামনে। অথচ চোখের দৃষ্টি বরাবরের মতোই পাথর, শান্ত। সবার আনন্দ, উত্তেজনার মাঝে আত্মবিশ্বাসপূর্ণ চঞ্চল হাসিতে মুখরিত ইরার দিকে তাকিয়ে থাকলো সে কিছুক্ষণ, তারপর সবার উল্লাসকে বাড়িয়ে দিয়ে গ্রহণ করে নিল ইরার লাল গোলাপটিকে। মুহূর্তেই আরো একবার সবাই হো করে উঠে হাততালি দিতে থাকলো। ব্রাভো, বিড়বিড়িয়ে উঠল সাজ। দূরে দাঁড়িয়ে অনিমেষ চোখে সম্পূর্ণ মুহূর্তটুকু দেখল সে। চোখের পলক ফেলে হঠাৎ মাথাটা ঝাড়া দিয়ে উঠল, যেন অরিক জগৎ থেকে এক ঝটকায় বাস্তবে ফিরিয়ে আনলো নিজেকে। ফিরে এলো সে টিএসসি থেকে বের হতে হতে ভাবল, বড় বাঁচা বেঁচে গেছিস, সাজ। লাকিলি এখানে পৌঁছেছিলি, নয়তো কি মহভঙ্গ হতো তোর। সাজ আ স্টুপিড ইউ আর। ওর ওই অভিনব ফ্লার্টিংয়েই তুই মজে গিয়েছিলি। ধিক তোকে ধিক। আর এজন্যই তবে মিতুর ঘটনা নিয়ে তাকে বাড়াবাড়ি করতে বারণ করেছিল শেহরোজ। সেও কি গাধার মতো ভেবে নিয়েছিল যে ছেলেটা আসলে তাকে নিয়ে কত চিন্তিত। এমন বোকামির জন্য নিজের প্রতি রাগ, ঘৃণার সঙ্গে জেদটাও বাড়ছে সাজের। কিন্তু এই জেদের কোনো মূল্যায়ন সে দিতে পারবে না। কোনো শিক্ষার্থীকেই পাবে না সে সাক্ষী দেওয়ানোর জন্য। গত দুদিনের প্রতিটি মুহূর্ত এসে মানসপটে ভিড়তে চাইছে। সাজ আর সেসব ভাবনাকে জায়গা দিল না মস্তিষ্কে কোনোখানেই। ভাবতে শুরু করলো, মিতুর ব্যাপারটা নিয়ে ঠিক কি করা যায়। হলো প্রভোস্ট শওকতের সঙ্গে একবার কথা বলবে। সে কি বলে তা জানা যেত তাহলে। ভাগ্য সহায় হলে কোনো পদক্ষেপ যদি নেয়। এই ভেবে রিকশাতে উঠে চলে এলো সাজ প্রশাসনিক ভবনের সামনে। ঠিক সে সময়ই ফোনটা বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের স্ক্রিনে রনি নামটা দেখেই ক্ষিপ্ত মেজাজ আরও বিচ্ছিরি হলো। কল ধরবে না সে, কিন্তু সম্পর্ক ভাঙার পর আজ পর্যন্ত রনি কখনো ফোন করে বিরক্ত করেনি তাকে, তবে কি কোনো দরকারে কল করছে ভেবে কলটা তুলল, সোজাসুজি জিজ্ঞেস করল রনি, কোথায় তুমি? Kenna. রুক্ষ কণ্ঠ সাজের। ভার্সিটি আছো জানি। ভিসির অফিসে আসো এখনই। স্যার অপেক্ষা করতেছেন। বলেই কলটা কেটে দিল রনি, কারণ সে জানে এরপর সাজকে কথা বলতে দিলে সাজ তাকে প্রশ্নের পর প্রশ্ন করে তর্ক আরম্ভ করবে। ফোনের দিকে ভ্রু কুঁচকে চেয়ে সাজ ভাবনায় পড়ল, ভিসির মতো মানুষ কেন অপেক্ষা করছে তার জন্য। রনিকে দিয়েই বা কেন ডেকে পাঠাচ্ছে তাকে। রিকশা ঘুরিয়ে রওনা হলো আবার ভিসি চত্বরে। চিন্তাভাবনা করতে করতে এসে পৌঁছল ভিসির বাসভবনে। অফিস রুমে ঢুকতেই দেখা পেল রনির। বসে আছে ভিসির সামনের চেয়ারে। সাথে আছে তার 3 সঙ্গী সাথী। তারা রুমের এক পাশে দাঁড়িয়ে। সেও গিয়ে দাঁড়ালো টেবিলের কাছাকাছি। ভিসি তখন জিজ্ঞেস করল তাকে, রনি বলছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হলে মাস্টার্সের 3 ছাত্রী অনার্সের এক ছাত্রীকে টর্চার করেছে। আর এ ব্যাপারে তোমার নাকি অভিযোগ আছে। হাতের তালু ঘামতে শুরু করল সাজের। অভিযোগ থাকলেও সে তো কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারবে না, কি বলবে এখন ভিসিকে। রনির দিকে একবার বাঁকা চোখে তাকালো। মুখ ভরে গালি এসে জমা হচ্ছে তার। পায়ের জুতা খুলে এখন রনির গালে চাপড়াতে পারলেও শান্তি হবে না বোধ হয়। কোন সাহসে শয়তানটা এই মাতব্বরি দেখাতে এলো। পায়ের ওপর পা তুলে বসা রনি এক পা নাচাতে নাচাতে সাজকে বলল, আমি গতকালের ঘটনা সবটাই শুনছি, সাজ। ক্যান্টিনের সামনে রজ আর ইরা ওদের দলবল নিয়ে তোমারে হুমকি ধমকি দিছিল মিতুর বিষয়ে নাক না গলানোর জন্য। সেই কথাগুলোই স্যারকে জানাইছি আমি। তুমি খুলে বলো সব কিছু। সাজ কিছু বলার আগেই ভিসি বললেন, ওর অভিযোগ শোনার সাথে তো যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের কথাও শুনতে হবে আমাকে। ঘটনা সত্য নাকি মিথ্যা, সেটা যাচাই বাছাই করার জন্য দুপক্ষেরই কথা শোনা জরুরি। যে ভিকটিম তাকেও প্রয়োজন। আই উইটনেসও প্রয়োজন। স্যার, ব্যাপারটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সাজ অপ্রতিভ হয়ে বলল, এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের মাঝে।
চমকিত হয়ে রনির পা নাচানো থেমে গেল। কি বলতেছ, সাজ? তুমি কি ওদের ভয় পাইতেছ? আমি তো আছি। তুমি মিতুর সাথে স্যারের কথা বলায় দাও। রনি ভাই, আপনাকে ধন্যবাদ, সাজ দাঁতে দাঁত চেপে কৃত্রিম হাসি মুখে বলল। কিন্তু এটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই স্যারকে, কাউকে ভয়ও পাচ্ছি না আমি। রোজ ভাইয়ার সঙ্গে আমার আজই কথা হয়েছে। যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল আমাদের মধ্যে সেটা মিটিয়ে নিয়েছি আমরা। Ki Rani. বিরক্তির সঙ্গে বলে উঠলেন ভিসি, এসব সামান্য ব্যাপার স্যাপারে প্রভোস্টকে ছেড়ে সরাসরি কেন আমার রুম পর্যন্ত চলে আসো? যথেষ্ট অপমানবোধ করল রনি। সরি, স্যার। আসছি আমরা। সাজি সবার আগে বেরিয়ে এলো। ভবন থেকে বের হতেই পেছনে থেকে রনি চেঁচিয়ে ডেকে উঠল, সাজ দাঁড়াও। কথা আছে তোমার সাথে। একদম গেটের বাইরে এসে দাঁড়ালো সাজ। রনি কিছু বলার আগেই তাকে উত্তপ্ত মেজাজে বলল সে, আপনার সাথে আমার কাগজে কলমে কোনো সম্পর্ক আছে। রক্তের সম্পর্ক আছে। কোন সূত্রে তাহলে আমার হয়ে আগ বাড়িয়ে ভিসি পর্যন্ত চলে গেলেন? কোন সাহসে আমার ব্যাপারে ঢুকলেন আপনি? আপনার থাবড়া নাকটা গলানো কবে বন্ধ করবেন? আপনার সাহায্যের প্রয়োজন হলে তো আমি বলতাম। বলিনি যেহেতু তখন নির্লজ্জের মতো এক্সের আগে পিছে কেন চোখ রাখেন? নাকি এখনো আমাকে এক্স ভাবেন না? এটাই হবে হয়তো। অলরাইট, আজকে থেকে যেন ভাবেন সেটার ব্যবস্থাই করছি। বলা শেষেই সাজ হিতাহিতজ্ঞানশূন্যের মতো চেঁচিয়ে উঠতে গেল, উদ্দেশ্য তার আর রনির বিচ্ছেদের কথা বলবে আশেপাশের সবাইকে। আর তা বোঝা মাত্রই রনি হাতজোড় করে, মাফ চাইছি, বলে চেঁচিয়ে উঠল। থামল সাজও। রক্তচক্ষু নিয়ে সাজকে শেষবারের মতো দেখে বিদায় নিল সে। দীর্ঘশ্বাস ফেলে চোখ কপাল চেপে ধরে সাজ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ওখানেই। সব কিছু এখন এত অসহ্য লাগছে যে তার আর ইচ্ছে করছে না ভার্সিটি থাকতে। হ্যাঁ, আজ আর কোনো ক্লাস করবে না সে। প্রিয়াকে কল করে জানিয়ে দিয়ে পায়ে হেঁটেই এগোতে থাকলো সে। হঠাৎ এসে কেউ দাঁড়িয়ে পড়ল সামনে। দৃষ্টি ঝুঁকিয়ে হাঁটছিল সাজ। চোখ তুলে দেখল সামনে নিরুদ্বেগ চেহারার শেহরোজকে। ভিসির কাছে গিয়েছিলে কেন? জিজ্ঞেস করল শেহরোজ। সঙ্গে সঙ্গেই মেজাজের পারদ যেন 110 ডিগ্রি অতিক্রম করল সাজের। R. বিস্মিত হওয়ার ভান করে সে বক্রোক্তি করল, আপনিও দেখি আমার আগে পিছে চোখ লাগিয়ে রাখেন। ভীষণ স্পেশাল লাগছে তো নিজেকে। সরু দৃষ্টি ছুড়ল শেহরোজ। সাজের কথার বাঁকা সুরটা বুঝতে অসুবিধা হয়নি ওর, কিন্তু কেন এই সুরে কথা বলছে ওর সঙ্গে? বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? আমার পিছু পিছু কেন এসেছেন আগে সেটা বলুন, চেঁচিয়ে উঠল সাজ। ভিসির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকলে সেটা জিজ্ঞেস করার আপনি কে? আমি বলিনি তো কেউ হই, ধীরস্বরে বলল শেহরোজ। তাহলে কেন জিজ্ঞেস করছেন? ওহো, এটা জানার জন্যই তো আমার পিছু পিছু চলে এসেছেন। মানে আপনার আপনার সিনিয়র গার্লফ্রেন্ড আর তার চেলাদের বিরুদ্ধে সাক্ষী হাজির করে ফেলেছি নাকি সেই টেনশনে ঠিকঠাক সেলিব্রেটও করতে পারেননি মনে হয়। প্লিজ আপনি, আপনার প্রেমিকা নিশ্চিন্ত থাকুন। আমার মতো সাধারণ এক সাজের এত হেডম নেই যে মহান ছাত্রশক্তির নেতা নেত্রীদের মুখে ঝাঁটা মারতে পারবো। রাগের সঙ্গে গলা চড়িয়ে অনর্গল কথাগুলো বলা শেষে ফোঁসফোঁস করে শ্বাস ফেলতে থাকলো সে। গরমে আর রাগে মুখটাও লাল হয়ে উঠেছে তার। আশেপাশের মানুষগুলোকে ওদের দিকে উৎসুক হয়ে চাইতে দেখে শেহরোজ মৃদুস্বরে বলল, চলো ফুড কোর্টে গিয়ে বসি, লাঞ্চ করতে করতে কথা শুনবো তোমার। কি পরিমাণ হিপোক্রেট, চিটার আপনি! চোখমুখ বিকৃতি করে সাজ ভর্ৎসনা করল, একদিকে ইরা মির্জাকে সামাল দিয়ে অন্যদিকে আমাকে এসেও লাইন মারতে চাইছেন। মানে বাসা, ভার্সিটি, কোনোখানেই ছাড় দেওয়া চলবে না। ওয়েল, দোষটা আমারই। আপনি যে একজন উইমেনাইজার সেটা বুঝতেই পারিনি। গতকালও আমার অসহায়তার সুযোগ নিয়েছিলেন, তখনও বুঝলাম না। আরও কিনা আমি ঢলে পড়ছিলাম। সেই মন মি। ধিক্কার শেষে শেহরোজকে হুমকি দিল সে, ফার্দার আমার ত্রিসীমানাতেও আপনি ঢুকবেন না। তারপর আর দাঁড়ালো না। ওকে পাশ কেটে হনহনিয়ে এগিয়ে গেল সামনে। যেমনভাবে দাঁড়িয়ে ছিল শেহরোজ তেমনভাবে দাঁড়িয়েই কেবল ঘাড় বাঁকিয়ে চেয়ে রইল সাজের গমন পথে। হাতের শক্ত মুঠোয় ইরার দেওয়া লাল গোলাপটা তখন পিষ্ট। আশেপাশের মানুষগুলোর কৌতুকপূর্ণ চাউনিগুলো দেখে ধারালো চোয়ালদয় কঠিন হয়ে উঠল ওর। ওখান থেকে সামনে এগোলো সেও। সাজ চলে গেছে ততক্ষণে দৃষ্টিসীমার বাইরে।
ফোন লাগালো শেহরোজ সাব্বিরকে। 2 সেকেন্ডেরও কম সময়ের মাঝে কানে গোজে ওয়্যারলেস ইয়ারবাডে শুনতে পেল সাব্বিরের ভাই ডাক। জলদগম্ভীর কণ্ঠে আদেশ করল তাকে, ও বেরিয়েছে। ভিসি চত্বরের এরিয়াতে চলে আসো ফাস্ট। রজার দ্যাট কলটা কাটতে গিয়েও সাব্বির সাহস নিয়ে জিজ্ঞেস করল শেহরোজকে, কিছু হয়েছে ভাই? মানে আপনাদের গাড়িটা ঠিক নেই। মিনিটখানিকের মতো চুপ থাকলো শেহরোজ। তারপর থমথমে সুরে, শি ইনসাল্টেড মি ইন পাবলিক। মেজাজ ঠিক নেই বলে লাইন কেটে দিল। কথাটা কানে বাড়ি খেতে থাকলো সাব্বিরের। ভাবতে থাকলো, সাজ হঠাৎ লোক সম্মুখে অপমান করেছে কেন শেহরোজকে? কি হয়েছে? আর অপমানটা নিশ্চয়ই খুব বাজেভাবে করেছে। নয়তো এমন ক্ষুব্ধ মেজাজ তো হওয়ার কথা নয় কমান্ডারের। সে সেরকম মেজাজের মুখোমুখি হয়েছে সে মাস 3 আগের ছোট্ট একটি প্রশিক্ষণে। এমনকি সেই একই মেজাজ থেকে ইব্রাহিম খলিল, রাশিদ খানের মতো এককালের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও ছাড় পায়নি। এবং এই মাস চারেকেই ওরা বুঝে গেছে, ওদের দলপতি দেখতেও যেমন গম্ভীর, নির্দয় মেজাজ আর স্বভাবেও ঠিক তাই। আমার বাপের জেনারেশনের পর আসা শালা সব পুরুষই খচ্চর শ্রেণীর। কাকে বিশ্বাস করব আর কাকে ভরসা করব? সবগুলোরই আগাটু গোড়া পর্যন্ত ভেজাল। আপনমনেই বকে যাচ্ছে সাজ রাস্তার পাশে দাঁড়িয়ে। রাগে তার মাথা ফেটে যেতে চাইছে যেন, তাই তো নিজের গাড়িটার কথাও বেমালুম ভুলে গিয়ে এখন ট্যাক্সি, সিএনজির জন্য অপেক্ষা করছে সে। একই সাথে বেখেয়াল হয়ে তার চোখ এড়িয়ে গেল, রাস্তার অপর পাশ থেকে একটা গাড়ি ঘুরে আসছে তারই জন্য। সেই গাড়ি চালকের উদ্দেশ্য ট্যাক্সি ড্রাইভার হয়ে আজ তাকে স্বীকার করে নেবেই। এবং ডান দিক থেকে আসছে সাব্বিরও ট্যাক্সি ড্রাইভারের ভূমিকা পালনের উদ্দেশ্যেই। সাজ যদি একবারও বুঝতে পারত কি দমবন্ধ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে সে এই মুহূর্তে। একই গতিতে দুটো গাড়ি ছুটে আসল দুদিক থেকে। মাত্র 10 সেকেন্ডের ব্যবধানে সাব্বিরের গাড়িটা এসে আগে পৌঁছলো সাজের একদম সামনে। অপর গাড়িটাকে যেজন্য বাধ্য হয়ে একটু দূরত্বে ব্রেক কষতে হলো। তবে দৃশ্যটা দেখালো সিনেমার দুই নায়ক অথবা দুই খলনায়ক সাজকে কেন্দ্র করে গাড়ির প্রবেশ ঘটালো যেন অ্যাকশনের সঙ্গে। যাদের নজরে পড়ল দৃশ্যটা, তারা দারুণ উপভোগের সঙ্গে ঘটনাটার সাক্ষী করতে চাইল পাশের না দেখা সঙ্গীকে। এদিকে হতবুদ্ধি অবস্থা সাজের, এতক্ষণ কোনো গাড়িঘোড়ার দেখায় পাচ্ছিল না সে, আর যখন পেল তখন কিনা দুটো একসঙ্গে পেল। একটু আগে শেহরজকে কটাক্ষ করতে নিজেকে স্পেশাল দাবি করে এলেও এখন তার সত্যিই নিজেকে কেমন বিশেষ বিশেষ অনুভব হচ্ছে। এই ভাবনায় হাসি পাওয়ার কথা থাকলেও পরিস্থিতির কারণে হাসিটা এলো না। যাবেন নাকি আপু? সাব্বির জিজ্ঞেস করল। যাব তো গুলিস্তান। নেবেন কত? যেইটা দিয়া থাকেন প্রতিদিন সেইটাই দিয়েন ম্যাডাম। ডেকে উঠল দ্বিতীয় ট্যাক্সি ড্রাইভার। বলল সাজকে, আমারে অর্ধেক দিয়েন। Ardheka. তাজ্জব হয়ে তাকালো সাজ। ব্যাটা তোর কথা শুনে মনে হচ্ছে তুই আজই নতুন নামছিস। সাব্বির চেঁচিয়ে উঠল চকিতেই, নইলে কোন চুদির ভাই এই ভরদুপুরে গুলিস্তান যাইতে চায় অর্ধেক ভাড়ায়? বলেই সাজকে বোঝানো শুরু করলো, আপু, ভাড়া অর্ধেকের কথা বলে উঠানোর পর দেখবেন রাস্তায় চিনতেছে না ব্যাটা। ঘুরায় ফিরায় নিয়ে যাইতে যাইতে পাছে মিটার দেখায় বলবে ভাড়া 300 দেন। অজ্ঞাত ড্রাইভার রেগে উঠল, এই শ্যালা, তুই জানস আমি নতুন নামছি? আমার নিজের গাড়ি আমি নিজেই চালাই আইজ 4 বছর। শালা আমি গুলিস্তান চিনুম না আর তুই চিনে উল্টাই ফেলবি। সাব্বির পাত্তা দিল না তাকে। সাজকে বলল, আপু, ওর কথা শুইনেন না। বেশি লাভ করতে গেলে অনেক সময় বিরাট লস হয়ে যায়। আপনি না হয় আমারে আরেকটু কম দিয়েন, কসম খোদা একটানে আপনারে আপনার গন্তব্যে নামাই দেব। সাধারণত এমন ফ্যাসাদে পড়েছে সাজ রিকশাওয়ালা, সিএনজিওয়ালাদের কাছে। আজ প্রথম ট্যাক্সি চালকদের দেখল একই কোন্দল করতে, কিন্তু একটা কথা মনে হচ্ছে সাজের। সাব্বিরের কণ্ঠ একটু চেনা চেনা লাগছে তার। যেন আজকালের মাঝেই এই কণ্ঠস্বর সে শুনেছে। কিন্তু পুরোপুরি মনে করতে পারল না মাথার মধ্যে শেহরজ ঘুরঘুর করাই। তবে সাব্বিরকে সেই হামলাকারীদের কেউ মনে হচ্ছে না। উপরন্তু সাব্বিরের কালো বর্ণের মুখটার কাঠামোটা তার খুব কাছের এক পুরুষের সঙ্গে একটু আধটু মিল পেল সেই, যাকে বহু বছর চোখের দেখাটুকুও দেখতে পায় না। এই অনুভব থেকেই সাজ সিদ্ধান্ত নিল সাব্বিরের গাড়িতে উঠবে। এই হালার পুতো
অজ্ঞাত ড্রাইভার গালিগালাজ করে সাব্বিরকে বলল, লস তো তুই করাচ্ছস ম্যাডামরে। মিটার প্রতি ভাড়া বাড়াচ্ছস তোর মতো চুদনারা। আমি ইমানদার মানুষ তাই। এই ব্যাটা ইমানদার থামেন তো, ধমকে উঠল সাজ লোকটির কথার মধ্যেই। একেবারে অর্ধেক ভাড়ার কথা বলেই তো আমাকে টেনশনে ফেলে দিয়েছেন। কম ভাড়ার লোভ দেখিয়ে যদি সত্যিই রাস্তাঘাট না চিনেন, আপনি চলে যান, বলে সে সাব্বিরের গাড়িতে উঠে পড়ল। দাড়ি গোফের ফাঁকে তখন সাব্বিরের ঠোঁটের কোণায় বিজয়ের হাসি একটুখানি ঝিলিক দিয়েই আবার মুছে গেল। গাড়ি টান দেওয়ার পূর্বে দেখে নিল সামনের শত্রুটিকে ভালোমতো। শান্তির মায়েরে বাপ। অসহ্য বিরক্তি নিয়ে আচমকা মুখের লাগাম ছুটিয়ে দিল সাজ, কোথাও একরত্তি শান্তি নেই। যেখানেই যাই সেখানেই বিপত্তি, ওই শালা ঝুটিয়াল বালটাই কুফা। না, আমার লাইফে যেই চুতিয়াই আসে সেই চুতিয়াই হলো কুফা, নাকি আমাকেই আল্লাহ কুফা করেছে আল্লাহই জানে। মাদারবোর্ড জঙ্গলের বাদশা অয়ন খাইস্টার মতো ডাবলিং করতে চেয়েছিল। শালা বাইন পো, বোকাটোস। তুই খালি বাসায় ফের। তুই ঘুমালে তোর চ্যাটমার্কা চুল দাড়ির খতনা করে আসবো আমি। বিশাল কষ্টেই সাব্বির পেট ফাটা হাসিটা চেপে রেখেছে। কথাগুলো যে শেহরজকে উদ্দেশ্য করে বলছে সাজ, তা আর বুঝতে বাকি নেই, কিন্তু সে ভাবছে, লাইনে থাকা তার রুক্ষ মেজাজি কমান্ডার নিজের জন্য এই অসাধারণ সম্বোধনগুলো শুনে ঠিক কেমন মুখভঙ্গিতে আছে। সাজের কাছে দ্বিতীয় গাড়িটা এসে থামতে দেখেই সে দ্রুত কল লাগিয়েছিল শেহরজকে, তখন থেকেই শেহরজ লাইনে আছে। সত্যিই সে ফোনের ওপাশে বসে সাজের বলা সমস্ত কথাই শুনছে, কিন্তু বারবার কপাল কুঁচকাচ্ছে কিছু শব্দের অর্থ না বুঝতে পেরে। তাই সাজ একটু চুপ হতেই ও জিজ্ঞেস করল সাব্বিরকে, কি বলছে ও এসব? মাদারবোর্ড জঙ্গলটা কি? বোকাটোস্ট, বাইনপো। হোয়াট ডাজ দিজ মিন, সাব্বির? বিভ্রান্তে ভোগা শেহরজের কথাগুলো শুনে সাব্বিরের হাসি পাচ্ছে বেকায়দার কম। শেহরজ জানে যে এই মুহূর্তে সে কোনো জবাবই দিতে পারবে না। ওরই নিষেধ আছে কথা বলা। তবুও বেচারা কৌতূহল আর উত্তেজনায় জিজ্ঞেস করে বসেছে তাকে। তা দেখেই মাথায় দুষ্টুমি চাপল সাব্বিরের। রেয়ার ভিউ মিররে সাজের রাগান্বিত মুখটা দেখে সে সরল গলায় জিজ্ঞেস করল, আপু কি ওই ড্রাইভারকে গালাগাল করতেছেন? না, কাঠখোট্টা জবাব সাজের। সাব্বিরের প্রশ্নে সে আবারও খেকিয়ে উঠল শেহরজের ওপর, যাকে অমৃত বাণী দিচ্ছি ওই সুধীর ভাইকে বেলন আর ঝাঁটা দিয়ে শোধন দিতে পারলে মন ভরত। ঝুটকলি শালা যেখানে রস সেখানেই হাজির। ইচ্ছে হচ্ছে বম্বাইয়ে ঝাঁজ তার সিটবক্সে গুজে দিই। ঠোঁট চেপে হাসতে গিয়ে সাব্বিরের চোয়াল ব্যথা করতে লাগলো। বাকিটা পথ গাড়ির ভেতরটাই নীরব হয়ে থাকলো। কারণ মনমরা হয়ে সাজ জানালার বাইরে চেয়ে বসে থেকেছে চুপচাপ। যার জন্য টেরও পায়নি সাব্বির কত দ্রুত গাড়ি টেনেছে আর পেছনে আজও ফেউ লেগেছে। বাসার গলিতে ঢোকার পূর্বে একটা ঘটনা ঘটে গেল। সাব্বির দেখেও চুপ থাকলো। সাজকে বাসার সামনে নামিয়ে দিয়ে সে অপেক্ষা করল সাজ ভেতরে না ঢোকা পর্যন্ত। নিশ্চিন্ত হয়ে তারপর ডাকলো শেহরজকে, আছেন ভাই? অত্যন্ত জঘন্য ট্রেইনার তোমরা, জবাবে ফোনের ওপাশ থেকে ধমক গলায় বলে উঠল শেহরজ, বাংলা ভাষার ওপর আগে থাকেই যার দখল তাকে তোমরা ফার্স্ট ক্লাস ট্রেনিংটা দিতে পারলে না। ঝুমা শেখের কিছু কিছু কথাও আমার ব্রেইন ট্রান্সলেট করতে পারে না, আর এখনও কি বলে আমাকে গালাগাল করলো সেটাও বুঝতে পারলাম না। নিজেকে তোমাদের ভাষায় খোদাই লাগছে আমার। কষ্টের সৃষ্টে হাসিটা সামলালো সাব্বির। সরি ভাই। অপরাধী গলায় বলল, আসলে বাংলার প্রমিত ভাষার সবটাই আপনাকে শেখানো হয়েছে, কিন্তু সাজের নিজের আবিষ্কৃত এসব ভাষার ব্যাপারে তো আমরা আগে থেকে অবগত ছিলাম না। আর ঝুমা শেখের ভাষার ব্যাপারটা কি, ভাই? কিছু না, ধমক লাগালো শেহরজ আবারও। তারপর জানালো, ফেউটার পিছু নিয়েছে কর্নেল। তুমি ফিরে যাও এখন। গলিতে ঢোকার আগে খুব কাছ থেকে সাইলেন্সার যুক্ত গানে আমার জানালায় ফুল এঁকে দিয়ে গেছে, ভাই। বুলেটপ্রুফ কার, তাও দেখে গেছে। তাই নাকি? ফোনের ওপাশ থেকে শেহরজের হাসির আভাস পাওয়া গেল। বলল, তোমাদের শত্রু যে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেল, সাব্বির। এবার দুপক্ষের লুকোচুরি শেষ হতে চলেছে। লুকোনো শত্রু থেকে মুখোমুখি দাঁড়ানো শত্রুদের সাথে লড়তে বেশি সুবিধা, ভাই। আমরা তো সেটাই চাইছিলাম। Iyaha. বলে কলটা রাখল শেহরজ, ঠোঁটে চোরা এক বুদ্ধিদীপ্ত হাসি ফুটিয়ে আওড়াল, ব্রিং ইট অন। সন্ধ্যা 6টা।
অ্যাকোয়ারিয়ামের ভেতরের স্লাইডিং টুকরোটা সাজ সরিয়ে দিয়ে মৌন হয়ে বসে আছে তার সামনে, বসে বসে দেখছে লাল আর নীল ফাইটার ফিশ দুটোর একে অপরের দিকে কেমন আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়েফুঁড়ে আসার চেষ্টা চালাচ্ছে, কিন্তু মাঝে পার্টিশন থাকায় মারামারি করাটা সম্ভব হচ্ছে না বলে রেগেমেগে গায়ের পাখনাগুলো মেলে ধরেছে দুজনই। এত চমৎকার দৃশ্যটা দেখতে দেখতেই ওর মনের কোলে জমা হওয়া সকল মেঘমেদুর গায়েব হয়ে গেল। কিন্তু বিভ্রান্তে পড়ল কিছু অনুভূতি নিয়ে। শেহরজের সঙ্গে তার তো কোনো প্রতিশ্রুতি দেওয়া নেওয়া হয়নি, অতএব সে যদি কারো সঙ্গে প্রেমে জড়িয়েও পড়ে, তবে ওর তো সেখানে ভালোমন্দ কোনো প্রতিক্রিয়া দেখানোটাই সাজে না। তাহলে কেন অত বিশ্রীভাবে তাকে অপমান করতে গেল ও? আবার গতকাল গাড়িতে ওদের দুজনের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত মুহূর্তটা তৈরি করেছিল শেহরজ, সেটা নিয়েও সেই কি বাজেভাবে মিথ্যা দোষারোপ করে এসেছে। ছেলেটা যদি সুযোগসন্ধানী বা অসৎ চরিত্রেরই হতো তাহলে তো গত পরশুরাতে ছাদে যতটা সময় ছিল ও তার সঙ্গে, ততক্ষণের মাঝে হলেও অসভ্যতা করতে পারত। অন্তত কামুক নজরটা তো দিতে পারত ওর দিকে, কিন্তু সত্যিই সাজ ছাদেও দেখেনি তা। আর গাড়িতে যখন বিধ্বস্তপ্রায় অবস্থাতে ছিল ও, তখনও দেখেনি অমন নজর, উপরন্তু ওকে শান্ত করার কোনো এক ফাঁকে দ্রুত নিজের টি শার্টটা পরিয়ে দিয়েছিল শেহরজ। দুবার ওকে সাহায্য করল যে ছেলেটা, তাকে উইমেনাইজার বলে আসাটা কি ঠিক হলো? কিন্তু শেহরজ সকালে ওকে ভালো লাগার কথা জানিয়ে দুপুরে ইরা মির্জাকে গ্রহণ করে নিল কেন? এখানেই তো সবটা এলোমেলো করে দিয়েছে সে। যে জন্য গত দুদিনে ওকে যেভাবে সাহায্য করেছে সেই, এখন মনে হচ্ছে সেটা কেবলই তার চোখে নিজের ভালো একটি ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। নয়তো কেন ওকেও ফ্লার্ট করে যাবে, আবার অন্য আরেক মেয়ের সঙ্গেও জড়িয়ে যাবে? ভাবনা চিন্তা করলে উত্তর তো একটাই আসে, প্লে বয়। ভার্সিটি জীবনের শুরুতে এমনই এক স্বভাবের ছেলে অয়নের সঙ্গে আবেগের বশে জড়িয়ে পড়েছিল সাজ। ভাগ্য সহায় ছিল বিধায় খুব দ্রুত ছেলেটির স্বভাব সম্পর্কে জ্ঞাত হয়ে গিয়েছিল। আর দ্বিতীয়বার ভুল করেছিল রনি নামক সরকারের পোষা কুকুরকে আশকারা দিয়ে। কিন্তু তৃতীয়বার এই একই ভুলের পুনরাবৃত্তি করবে না সে। আর কখনোই প্রেমকে প্রশ্রয় দেবে না। ঝট করে দাঁড়িয়ে অ্যাকোয়ারিয়ামটি তুলে নিল হাতে। চলে এলো সোজা ঝুমা আন্টির বাসায়। দরজাটা ভিড়িয়ে রাখা ছিল বলে আর ডাকাডাকি করতে হয়নি। তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে তখনই বেরিয়ে আসলো ঝুমা। সাজকে দেখতেই বলল, চলে গেলে এখনই যা। দরজাটা লাগিয়ে আমি নামাজে বসবো। কে যাচ্ছে? তুমি যাও তোমার কাজে, মেজাজের সঙ্গে বলে সাজ বসে পড়ল সোফাতে। অ্যাকোয়ারিয়ামটি রাখলো সামনের টি টেবিলে। মেজাজের উত্তর দেওয়ার সময় নেই ঝুমার, দ্রুত ঘরে চলে গেল সে অজু করতে। সাজ তখন পড়ল ভাবনায়। ভাবনাটা হচ্ছে, মাছ দুটো ফেরত দেবে সে শেহরজকে। এজন্যই আশা এখন। কিন্তু কেউ উপহার দিলে সেটা ফিরিয়ে দেওয়াটা যেমন ছেলেমানুষি কাজ, আবার তেমনই বোধ হয় অনুচিত। এজন্যই দ্বিধাবোধ হচ্ছে। আজকের পর শেহরজের সঙ্গে সে তো আর কোনোভাবেই সহজ হবে না। অথচ ওর দেওয়া এত দামি উপহারটা রেখে দেবে ঘরে। সেটাও যুক্তিসঙ্গত লাগছে না। প্রলম্বিত শ্বাস ফেলে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, ফেরতি দেবে ও। তাতে ব্যাপারটা যেমন খুশি তেমন দেখাক। উঠে পড়ল অ্যাকোয়ারিয়াম নিয়ে, গেস্টরুমে এসে সরাসরি রাখল সেটাকে সাদা ক্যাবিনেটের ওপর। তারপর ফেরার জন্য পা বাড়িয়েও আবার থেমে গেল, কি মনে করে যেন। আজকেই প্রথম এলো সে শেহরজের ঘরে। ঘরটা ঘুরে দেখার কৌতূহলটা তাই দমাতে পারল না। খেয়াল করল সাজে ঘরের প্রায় প্রতিটি আসবাবই বদলে দেওয়া হয়েছে আর নতুন কিছু যুক্ত করা হয়েছে। জানালার সামনে রাখা বিন ব্যাগ, আর পাশে ক্যাবিনেট। ক্যাবিনেট বরাবর নতুন যুক্ত করা হয়েছে ওয়াল মিরর। আরামদায়ক ফ্লোর ম্যাট, খাটের পাশে সাইড টেবিলে সুন্দর একটি ল্যাম্প লাইট। এমনকি জানালায় ফ্লোরাল পর্দাটাও নতুন। তবে দেওয়ালে যেসব ছবি ফ্রেম ছিল সেসব নামিয়ে নেওয়া হয়েছে। ঝুমা শেখ নিজের ছেলের জন্য যতটা যত্ন নিয়ে ঘর সাজিয়েছে, ততটা যত্নের সঙ্গে এই ঘরটিও সাজিয়েছে সে। আর এর অর্থ হচ্ছে, শেহরজকে সে কাছের মানুষ ছাড়া দূরের কেউ ভাবে না। মাত্র একটি মাসে এই ছেলে কি এমন করে দেখালো তাকে? নয়তো ঝুমা শেখের মনে প্রবেশ করা এত তো সহজ নয়। কথাটা চিন্তা করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো সাজ। চুপচাপ সোফায় বসে রইল কতক্ষণ। ঝুমা নামাজ শেষ করে এসে সাজকে মনমরা হয়ে বসে থাকতে দেখেও নির্বিকারভাবে চলে গেল রান্নাঘরে।
ভীষণ বিরক্তি নিয়ে সাজ টিভিটা চালিয়ে ধরল কার্টুন চ্যানেল। ডোরেমন পেয়ে গেল তখনই, সব ভাবনাকে ছুঁড়ে সে মনোনিবেশ করল ডোরেমনেই। এর মাঝে ঝুমা শেখ ছোবার গেল আর এলো সাজের বাসাতে। নতুন এক আচারের রেসিপি পেয়েছে কার থেকে যেন, সেটারই নমুনা নিয়ে সাজের দাদিকে বারবার বিরক্ত করছে সে। শেষবারের বেলায় বৃদ্ধা বিরক্ত হয়ে চলেই এলেন আচারের অবস্থা পরীক্ষা করতে। সেদিকে ধ্যান নেই সাজের। পাশে হঠাৎ কারো বসার আভাস পেয়ে গুরুত্বহীনতার সঙ্গে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। তারপর 0 সেকেন্ডের মাঝে চমকিত দৃষ্টিতে তাকালো আবার। মুহূর্তেই, আপনি, বলে উঠে তোরাক করে দাঁড়িয়ে পড়ল। কঠিন চোখে শেহরজকে দেখেই চলে যেতে উদ্যত হলো, তখনই শেহরজ পিছু ডাকলো ওকে। আবদার করলো, পানি দেবে, সাজ। এ আবদার কখনোই অবমাননা করা উচিত নয়, তাই বাধ্য হয়ে ডাইনিং থেকে পানির জগ সমেত গ্লাসটা নিয়ে টেবিলে রেখে ভাবল পানি ঢেলে দেবে না একদম। কিন্তু চোখ বুজে সোফায় গা এলিয়ে পড়ে থাকা শেহরজের ক্লান্ত, ঘর্মাক্ত মুখটা দেখে তা পারল না। আবারও বাধ্য হয়ে পানিটা ঢেলে রুক্ষ স্বরে জানালো তাকে, দিয়েছি। চোখ মেলে ওর দিকে চেয়েই মুচকি হাসল শেহরজ। দ্বিতীয় আবদার করল, এবার একটু পাশে এসে বসবে। ফাইজলামি, রেগে উঠবে এমন ভাব সাজের। টিভিতে একবার তাকালো শেহরজ। এটা মনে হয় তোমার পছন্দের প্রোগ্রাম? জিজ্ঞেস করলো ওকে। জবাব দিল না সাজ। তা দেখে বলল শেহরজ, আমার জন্য কেন তুমি সব জায়গা ত্যাগ করবে? বরং তোমার উচিত আমাকেই দূর হতে বলা। কয়েক মুহূর্ত কথাটা ভেবে সাজ সহমত জানালো, ঠিকই বলেছেন। কেন আমি আমার জায়গা সব সময় ছেড়ে যাচ্ছি? বলতে বলতে নিজের পূর্বের জায়গাটি এসে দখল করল সে। তারপর বলল, যাওয়া উচিত তো অন্য কারো। অন্য কারো? সেটা ক্যা? চারপাশে কাউকে খোঁজার অভিনয় করল শেহরজ। তা দেখে সাজ বিরক্ত কণ্ঠে বলল, আপনি এখান থেকে উঠে গেলে খুশি হতাম। পাত্তা দিল না শেহরজ, আরো আরাম করে বসতে বসতে বলল, আর তাতে আমার ফায়দা? আপনার ফায়দা করানোর জন্য আমি বসে নেই, কর্কশ সুরে জানালো সাজ। তাহলে কি আমাকে দেখার জন্য বসে আছো? হাসতে হাসতে বলল শেহরজ। কিন্তু আর কোনো কথা বলল না সাজ। টিভিতে মন দেওয়ার চেষ্টা করতেই শেহরজ ওকে এবার বলল, আরও তো প্রোগ্রাম চলছে কত চ্যানেলে। এটা কেন দেখছো? আমি এনজয় করতে পারছি না? আমি করছি। আর এটা আমার ফেভারিট। সিরিয়াসলি। বলেই হেসে ফেলল শেহরজ। ওকে খেপানোর জন্য কিছু একটা বলতে চাইতেন, হঠাৎ সাজের বিষণ্ণ হয়ে ওঠা মুখটা দেখে হাসি বিলীন হয়ে গেল তার। তখনই সাজ মৃদুস্বরে বলতে শুরু করল, ডোরেমনের গ্যাজেটগুলো আমার খুব পছন্দের। ওর গ্যাজেটগুলো দিয়ে নিজের সকল ইচ্ছে পূরণ করা যায়, স্বপ্নে বিচরণ করা যায়, অতীতে যাওয়া যায়, ভবিষ্যৎ দেখা যায়, অন্যের মনের কথা শোনা যায়। এজন্যই ডোরেমন আমার ফেভারিট। এই প্রত্যেকটি লাইনেই ছিল সাজের অব্যক্ত দুঃখগুলো, অপূর্ণ চাওয়াগুলো। শেহরজ কি তা বুঝল? কিন্তু তাকে থমকে দিতে পারল ঠিকই। এক অপরের চোখ চেয়ে ওরা মৌনালম্বন করল। একজন যে আরেকজনের চোখের ভাষা বোঝার চেষ্টা করছে, তা হয়তো দুজনের কেউই জানল না। একটা সময় সাজ অনায়াসেই রনি আর অয়নের চোখের ভাষা পড়ে নিতে পেরেছিল। আর পেরেছিল বলেই ওদের থেকে সরে আসতে সময় নেয়নি। কিন্তু নিজেকে ঘিরে শেহরজের ভাবনা কি হতে পারে, তার চোখে চেয়ে তা কিঞ্চিত পরিমাণও কেন বুঝতে পারে না ও? এত কেন দুর্বোধ্য হবে কারো চোখের ভাষা? এই তো এই মুহূর্তে নিজের জন্য সে শেহরজের চোখে দেখতে পাচ্ছে কেবলই স্নেহ আর মায়া। গতকালও এই দৃষ্টি ছিল না ওর প্রতি। অথচ পরিস্থিতি বিবেচনায় তখনই বেশি ওকে এই স্নেহদৃষ্টিতে দেখার কথা ছিল শেহরজের। এর পরিবর্তে তার মাঝে দেখেছিল সে বিকারশূন্যতা, যে নিজের শরীরের আঘাত দেখেও চিন্তিত বা শঙ্কিত হয়নি। যতক্ষণ ছিল সঙ্গে, ততক্ষণ কেবল দুষ্টুমিই করে গেছে। কিন্তু তার বদলে অন্য কোনো পুরুষ হলে কি এমনটিই করত? অপ্রস্তুত হয়ে দৃষ্টি ফিরিয়ে নিল সাজ। ছোট্ট করে শ্বাস ফেলল তখন শেহরজ। ওকে বলল, ফিলিংস অথবা ইমোশন শুধু নিজের মাঝে ধরে রাখার জন্য নয়, সাজ। আল্লাহ চান তার বান্দা মন খুলে তার কাছে সকল কথা বলুক। তিনি তো ইনডোয়েলার। তবুও তিনি চান বান্দা এক্সপ্রেস করুক। সেখানে আপনজনের কাছে কোনো কিছু এক্সপ্রেস না করলে তাদের কি তোমার ভেতরটা জানার আর বোঝার সাধ্য আছে? নিশ্চুপ, ভাবনাগ্রস্ত সাজকে চমকে দিয়ে শেহরজ বলে উঠল এবার,
যা তুমি নিজের কাছে লুকিয়ে রাখতে চাইছো তা তোমাকে দিনে দিনে মেন্টালি টর্চার করছে এভরি মোমেন্ট। তোমাকে ঠিকমতো ঘুমাতেও দিচ্ছে না। 5 জন সাধারণ মানুষের মতো তুমি পারছো না লাইফ এনজয় করতে। ওই বিষয়টিই তোমার সকল শান্তিকে কবজা করে রেখেছে। রক্তশূন্য চেহারায় সাজ বিস্ফারিত চোখে তাকালো শেহরজের দিকে, কি ফালতু বক বক করছেন। মুহূর্তেই রূঢ়ভাষী হয়ে উঠল, আই অ্যাম পারফেক্টলি ফাইন। অ্যান্ড আই অ্যাম হ্যাপি অ্যাট এভরি মোমেন্ট অফ মাই লাইফ। স্টপ কনসোলিং মি উইথ বুলশিট। আমি যার তার থেকে জ্ঞান আর সান্ত্বনা নিতে পছন্দ করি না। নো নো সাজ, আই অ্যাম নট গিভিং ইউ অ্যানি সিলি কনসোলেশন, ব্যাকুল গলায় বলল শেহরজ। ডোন্ট গেট মি রং। তুমি শান্ত হও প্লিজ। আমি শান্তই আছি, ঝাঁঝিয়ে উঠল সাজ। ও আচ্ছা। বিব্রত হাসার নাটক করে বলল শেহরজ, আমারই মেবি বুঝতে ভুল হচ্ছে। ভাবলাম তোমাকে রাগিয়ে দিয়েছি। যদি সত্যিই রেগে থাকো তাহলে মাফ চাইছি। আর বুঝতে পারিনি কথাগুলো তোমাকে হিট করতে পারে বা কথাগুলো হিট করার মতো। শেষের কথাতে আলাদা জোর দিল সে। তাতে সাজও বুঝল প্রয়োজনের চেয়ে বেশি মেজাজ দেখিয়ে ফেলেছে সে। তখন কেন যেন মনে হচ্ছিল শেহরজ উদ্দেশ্যপ্রণোদিত কথাগুলো বলছিল ওকে, অথচ কি উদ্দেশ্য থাকতে পারে শেহরজের? কেন যে নিজের রাগ, অভিমান, এসব আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে? আমি আসলে ওই কথাগুলোতে বোঝাতে চাইছিলাম যে, নিশ্চুপ সাজকে জহুরির মতো দেখতে দেখতে বলল শেহরজ, তোমার মনে চেপে থাকা কথাগুলো অথবা কষ্টগুলোকে তুমি অন্তত কাউকে ভরসা করে, বিশ্বাস করে কনফেস করো। নিজের মাঝে কষ্টগুলো বয়ে বেড়ানোর জন্যই আমরা ডিপ্রেশনে ভুগি। আসলে আমরা মানুষ একা খুব বেশি দিন ভালো থাকতে পারি না। একটা সমতে গিয়ে কারো কোম্পানি খুব মিস করি। আমার মনে হলো তুমি নিজেকে খুব বেশি রিজার্ভ করে রাখো। আর তোমার সুন্দর চোখের নিচে পড়া কালি দেখেই বলেছি ঠিকমতো ঘুমাতে পারো না। বেসিক্যালি ঘুম ফুলফিলস না হওয়ার মেইন রিজন। আই শুড গো হোম, শেহরজের কথার মাঝে বলে উঠল সাজ। নয়তো ডোরেমনটা এনজয় করতে পারবো না। ডোন্ট গো প্লিজ, হাতের ইশারায় থামতে বলল শেহরজ। আমিই যাচ্ছি। তুমি থাকো। বলে চলে গেল সে নিজের ঘরে। তবে ঘরে প্রবেশের পূর্বে সাজের চিন্তামগ্ন মুখখানি দেখে নিতে ভুলল না। টিভিটা অকারণেই চলছে। কোন খেয়ালে সাজ যেন ডুবে আছে। এর মধ্যে ঝুমা শেখ হৈ হৈ করতে করতে হাতে আচারের থালা নিয়ে এলো বসার ঘরে, পিছু পিছু এলেন সাজের দাদি, তেল চটচটে হাতে আচার উঠিয়ে আনন্দে উত্তেজিত ঝুমা সাজের মুখের সামনে ধরল, ওরে সাজ, হায়া দাহেক গরুর গোশের আচার বানায়া লাইছি। পরে খাবো, বলে হাতটা সরিয়ে দিতে চাইল সাজ। কিন্তু যেদি ঝুমা বেগম সারা বিকাল থেকে সন্ধ্যা এই আচারের পিছে খেটেছে, আবার সর্বপ্রথম খাওয়াতে এসেছে সাজকেই। এত মূল্যায়ন সেই সাজ ঠেলে ফেলে দেবে। হতেই দেবে না তা। ওর গালটা চেপে ধরে আচার ওর মুখের মধ্যে ভরে দিল সে তক্ষুনি, অসহ্য, বলে চেঁচিয়ে উঠে পড়ল সাজ। চলেই যাবে ও। মুখ মুছতে মুছতে চলে যাবার জন্য দু পা এগোলো। তখনই ঝুমা বলে উঠল, এই গটকটানি, দাঁড়া। তোর পাগলা চাচা তোকে কল করে না পেয়ে আমাকে কল দিয়েছিল। তোকে জানাতে বলল দক্ষিণখানের বাসায় তুই যেন আর না যাস। ওটা ভাড়া দিয়েছে রজকে। কি? অবিশ্বাস্য অভিব্যক্তি নিয়ে সাজ ফিরে এলো। জিজ্ঞেস করল, কি বললে? কি করেছে কাকু? রোজ তো বাসা খুঁজছিল। ও হলো নিরিবিলি, খোলামেলা জায়গায় থেকে অভ্যস্ত। তাই আমাকে সেরকমই একটা বাসা খুঁজে দিতে বলেছিল। আচার চিবুতে চিবুতে ঝুমা নির্বিকার ঢঙে বলে গেল, ওরকম বাসা খুঁজতে গিয়ে সেদিন মাথায় আসলো তোদের ডুপ্লেক্স বাড়িটার কথা। আজ কতগুলো বছর হুদ্দাই খালি পড়ে আছে। তাই খালিদ ভাইকে আজ জিজ্ঞেস করেছিলাম ভাড়া টাড়া দেওয়া যায় নাকি বাড়িটা। রোজের কথাও জানালাম ও কেমন ছেলে, কই থেকে আসছে, কি করছে। শুনে টুনে তো খালিদ ভাই এক চান্সেই রাজি হয়ে গেল। মাস গেলে ভালো টাকার ভাড়া পাবি তুই এই ভেবে। কালকেই রোজ চলে যাবে ওইখানে। ভাড়ার টাকা অ্যাডভান্সও দিয়ে দেবে আজকেই। তার কি আমার খরচ বহন করতে কষ্ট হয়ে যাচ্ছে। রাগে চিৎকার করে উঠল সাজ, আমার পারমিশন ছাড়া ওই বাড়ি যাকে তাকে ভাড়া দেওয়ার সে কে? 2টা বছর আমার খরচ টানতে গিয়ে সে যদি গরিব হয়ে যায় তাহলে সেই কথা আমাকে সরাসরি বলার ক্ষমতা হলো না। এ সাজেই। তুই কারে কি কইতাছিস? বৃদ্ধা আয়শা খাতুন ক্ষেপে উঠলেন মুহূর্তেই।
আমার ভাইস্তাডা নিজের সহায় সম্পত্তি কোনো বুনির পোলা মাইয়াগরে দেল না। দেল খালি তরে বিদ্যাস্তেও কামায় রোজগার যা করতাছে ব্যাগটি তর নামে পাড়াইতাছে। তারে তুই কইবার পারলি এমন কথাগুলান? আর তুই যাকে তাকে বললি কাকে? অবাক হলো ঝুমা। রোজ যে সে পর্যায়ের হলে আমি কি নিজের ঘরে জায়গা দিতাম? তুই এরকম কেন রিয়্যাক্ট করছিস? ওই বাসাতে তো তুই বছরে একবার কি দুইবার যাস। তাহলে সারাটা বছর খালি পড়ে থাকার থেকে নিজেদের চেনা জানা কেউ ভাড়া নিলে ক্ষতি কি? মাত্র 1 মাসে কি এত চিনলে জানলে তাকে? সাজ তিরস্কার করে বলল, চেহারাটা দেখলেই তো কোথাকার গুন্ডা মস্তান লাগে। এমন জংলিদের মতো দাড়িগস্ত পিয়াল ভাইকে কোনোদিন রাখতে দাওনি। লোকে শিবের ট্যাগ দেবে এই ভয়। তাহলে ওই লোককে কি দেখে এত বিশ্বাস করে নিলে? হ্যাঁ। ঝুমা বেগম রেগে গেল, কথাবার্তা সাইজ করে সাজ। থাবরানি দিয়া তর চাপা ভাঙমু নয়তো। ও শুইনা ফেলাইলে তর খবর আছে। চেঁচাচ্ছ কেন সবাই? গোসল অর্ধেক সেরে শেহরোজ বেরিয়ে এসেছে ঘর থেকে। 3 প্রজন্মের 3 নারীকেই রণমূর্তি রূপে দেখে জিজ্ঞেস করল সে, এত ঝামেলা করছো কেন তোমরা? কি হয়েছে? কিছু না, বাপ। ঝুমা চটজলদি মেজাজ সামলে বলল, মেয়েলি ব্যাপার। তুমি ঘরে যাও। কোথাও যাবেন না আপনি? আদেশ গলায় বলল সাজ। ঝামেলাটা আপনার জন্যই হচ্ছে। ঢাকাতে এত বাসা থাকতে আপনাকে আমার বাসাতেই কেন ভাড়া থাকতে হবে? দেব না আপনাকে ভাড়া আমি। কিন্তু কেন? সাজ। বিস্মিত শেহরোজ জানতে চাইল, কেন ভাড়া দেবে না আমাকে? জবাবে কোনো রাখঢাক করল না সাজ। আপনি বাজে একটা ছেলে, তাই পারলে এখান থেকেও আপনি যত তাড়াতাড়ি পারেন চলে যাবেন। আপনাকে আমি আমার আশেপাশেও কোথাও দেখতে চাই না। তর সাহস কত বড়! ঝুমা শেখ ভীষণ রকম রেগে উঠল, তুই আমার ঘরে খাড়াইয়া আমার স্ত্রীর এই খেদায় দিতাছোস। তুই বাইর হ আমার ঘর থেইকা। এক্ষুনি বাইর হ, বেদ্যপ ছুডলুক, বাইর হ কইতাছি। সাজের জলে ওঠা আগুন চাউনি নিভল। বিস্ময়াহত চোখে তাকালো ঝুমা শেখের দিকে। 1 মাসের পরিচিত শেহরোজের জন্য এই মানুষটি ওকে অপমান করে চলে যেতে বলছে বাসা থেকে। একবার ওর মনটা বোঝার চেষ্টা করল না, কেন সে ওই বাড়িটা ভাড়া দিতে চাইছে না শেহরোজকে। ওটা ওর মায়ের ছোট্ট স্বপ্নমহল ছিল, নিজে এঁকেছিল মা ওই বাড়ির প্রতিটি নকশা। কিন্তু বেঁচে থাকাকালীন ভাগ্যে হয়নি তার বাড়িটা তৈরি হতে দেখে যাওয়ার। বাবার সামর্থ্য হওয়ার পরই মায়ের অপূর্ণ স্বপ্নকে পূর্ণ করেছে। কিন্তু সেই মানুষটিরও ভাগ্য হয়নি সেখানে বসত করার। যে কারণে আজ অবধি সেও সাহস করতে পারে না ওখানে থাকার। আর আজ কিনা বাইরের একটি ছেলে থাকবে সেখানে। তাও কিনা যার স্বভাব বৈশিষ্ট্য ওর অপছন্দের। 20-21 বছরের স্নেহকে ভুলে শেহরোজের জন্য ঝুমা শেখ যে এভাবে ক্ষিপ্ত হতে পারে তা ভেবেই সাজ খুব আহত হলো। একবার দাদিকে, আরেকবার আন্টিকে দেখে বেরিয়ে এলো বাসা থেকে। নিজের ঘরে ঢুকলো না সে। সরাসরি রাস্তায় নেমে এলো, হাঁটতে শুরু করলো বাসার উল্টো দিকে। রাগ দুঃখের সংমিশ্রণে সে মনে মনে নিজেকেই গালমন্দ করতে থাকলো, কেন মানুষের প্রতি অতিরিক্ত প্রত্যাশা পোষণ করে। তাহলে তো আজ ঝুমা আন্টির থেকেও এভাবে কষ্টটা পেতে হতো না। অথচ উত্তপ্ত মস্তিষ্কে সাজের এই কথা স্মরণে এলো না। এমন তো অতীতে বহুবার ঝুমা ওকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছে। এমন বকাঝকা তো আগেও করেছে ওকে। আর এসব কিছু তো তার স্নেহ আর শাসনেরই অংশ। বাসা থেকে বেশ দূরে এসে থেমে পড়ল সে একটি ফাঁকা জায়গার সামনে। জায়গাটি এক ব্যক্তির জমি, দীর্ঘদিন খোলামেলা পড়ে থাকার কারণে এলাকার ছেলেপুলেরা এখানে ক্রিকেট, ফুটবল খেলে। শীতকাল এলে ব্যাডমিন্টনও খেলে। এখন যেমন মাঠের চারপাশে বড় বড় লাইট জ্বালিয়ে ফুটবল খেলছে একদল কিশোর। ওদের খেলার দিকেই ভেজা ভেজা উদাস চোখে চেয়ে দাঁড়িয়ে রইল সাজ। বিনা অনুমতিতে ডান গাল বেয়ে একটুখানি অশ্রুকণাও গড়িয়ে পড়ল, কণাটুকু সে মুছল না। মুছল অনাকাঙ্ক্ষিত পুরুষালী হাত। মোছার পর বলল গারস্বরে, আমার জন্য তোমার চেহারায় হাসি ফুটুক, লাজ ফুটুক, অভিমানও। কিন্তু চোখের পানি পড়বে এটা আমি কক্ষনো চাইনি। শেহরজকে কাছে দেখেই সাজ উদ্ধতভাষী হতে গিয়েও স্থান বিবেচনা করে সামলে নিল নিজেকে। নিম্ন গলায় হুমকির সঙ্গে বলল, এই মেয়ে পটানো ছলপূর্ণ কথাবার্তা একদম বলতে আসবেন না আমার সঙ্গে। খুব খারাপ হবে তাতে। মুখটাতে অনুরোধ ফুটিয়ে বলল শেহরোজ, আমাকে দুপুরের ওই সিচুয়েশন এক্সপ্লেইন করতে দেবে প্লিজ।
সাজ দাঁড়ালি না আর। গটকটিয়ে সামনে এগোতে থাকলে শেহরজ ওর পিছু পিছুই চলল, চারপাশে সতর্ক দৃষ্টি রেখে। একটু পর রাস্তার মধ্যে থেমে গিয়ে সাজ পিছু ফিরেই আঙুল উঁচিয়ে শেহরজকে ধমকালো, বেশরম আপনি। পাবলিকের মারধর না খেতে চাইলে পিছু ছাড়েন বলছি। অসহায় দৃষ্টি ছুঁড়ে শেহরজ বুকের মধ্যস্থলে হাতটি রাখল আর করুণ আবেগে বলে উঠল, বেকুব হৃদয় খুঁজে ফেরে তাকে। ক্ষতচিহ্ন যে বারবার বুকে আঁকে। মেজাজ এবার বিশ্রীভাবে বিগড়ে গেল সাজের। এই শায়েরি পাঠ শুনলে গতকাল অবধিও ওর বুকে ধুকপুকানি আরম্ভ হতো, কিন্তু আজকে তার উল্টোটাই হচ্ছে। মনে হচ্ছে এই ছেলের সবটাই ছল আর ছল। এদিকে এলাকার মানুষগুলো আবার কৌতূহল চোখে দেখছে ওদের। রাস্তার মাঝখানে দুজনের এই রং তামাশা চলতে থাকলে যে কারো নজরেই তো দৃষ্টিকটু লাগবে। তাই আর কোনো বাকবিতণ্ডায় লিপ্ত হলো না সাজ। কটমট চোখে শেহরজকে একবার দেখে চুপচাপ বাসার পথ ধরল সে। আর তা দেখে শেহরজ মিটিমিটি হেসে এগোলো ওর পিছু পিছু। একটু সামনে পৌঁছতেই হঠাৎ বাদিকের 3 তলা বিল্ডিংয়ে সাজের চোখ পড়ল, আর অমনি থমকে পড়ল ওর পা জোড়া। আতঙ্কে বোবা বনে বিস্ফারিত চোখে চেয়ে রইল সেদিকেই। 6-7 বছরের এক বাচ্চা ছাদের হাফ রেলিংয়ের ওপর দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছিল এই রাতের বেলাতে। ছাদে সে একা কিনা কে জানে। ওর যখন দৃষ্টি পড়ল সেখানে, তখনই পাটা পিছলে গেল বাচ্চাটির। বিপদ দৃশ্যটুকু দেখার আগেই চোখ বুজে চিৎকার করে উঠল ও। কিন্তু সাজ বুঝতেই পারল না এই একই সময়ে শেহরজেরও নজর গিয়েছে সেদিকে, আর তারপর একটা সেকেন্ডও না দাঁড়িয়ে থেকেছে সে। চোখ দুটো খোলা রাখলেই সাজ দেখতে পেত চিতার মতো দুরন্ত ক্ষিপ্রতায় শেহরজের ছুটে যাওয়া, আর কি অভাবনীয় রিফ্লেক্স অ্যাকশনে বাচ্চাটিকে দুহাতের মাঝে আঁকড়ে ধরা। আশপাশে চলতে থাকা সকল মানুষ এই দৃশ্য দেখে বিস্ময় নিয়ে শেহরজের চারপাশে জড়ো হয়ে গেল। যে গতিতে কয়েক হাত দূর থেকে শেহরজ দৌড়ে এসে বাচ্চাটিকে ধরতে পেরেছে, তা এই সাধারণ মানুষগুলোর চোখে রীতিমতো অবাক কাণ্ডই। বাচ্চাটির কোনো আত্মীয় ছাদে ছিল। তার চিৎকারের আওয়াজ কানে এলো সবার। কিন্তু সাজ আর এসব দেখার মতো অবস্থাতে নেই। নিমেষেই স্পষ্ট হয়ে উঠেছে ওর মনশ্চক্ষুতে 18 বছর আগের দিনটি। সে আর পিয়ালসহ আরও একটি বাচ্চা সেদিন বিকালে গেটের দারোয়ানের লাঠি ক্যারে নিয়ে দৌড়াদৌড়ি করছিল। এর মাঝেই ওর দৃষ্টি যায় বাসার ছাদে। রেলিংয়ের ওপর হঠাৎ মাকে চড়তে দেখে সে মজা পেয়ে লাফায়, আর বাকিদেরও ডাকাডাকি করতে থাকে মাকে দেখানোর জন্য। পিয়ালরা ছুটে আসতে আসতেই আইরিন খান ঝাঁপিয়ে পড়ে নিচে। চোখের সামনে তখন দেখতে পায় সাজ রক্তে মাখামাখি, মায়ের থেতলে যাওয়া মাথা আর মুখটা। কেমন জড়ীভূতের মতো সেদিন সে দাঁড়িয়েই ছিল কতক্ষণ। কিন্তু আজ আর পারল না দাঁড়িয়ে থাকতে। মৃত মাকে মনের পর্দায় দেখতে দেখতেই চারপাশ দুলে উঠল ওর। ধপ করে রাস্তার মাঝে লুটিয়ে পড়ল সে। Caleb. গল্প শেহরজ।